আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের লাস্ট চ্যাপ্টারের ক্লাসে। আমরা হচ্ছে গিয়ে লম্বা একটা জার্নি আস্তে 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 একদম লাস্টে চলে আসলাম, এবং এই লম্বা জার্নিতে তোমরা কন্টিনিউয়াসলি আমাদের সাথে ছিলে, কন্টিনিউয়াসলি আমাদের সাথে মুভ অন করেছো, কন্টিনিউয়াসলি হচ্ছে আমাদের সাথে পড়াশোনা করেছো। আমরা তোমাদের সাথে পড়াশোনা করেছি, কতগুলো জিনিস দেখাতে চেষ্টা করেছি, সেই জিনিসগুলো আশা করছি তোমাদের মোটামুটি শুরু থেকে নিয়ে পর্যন্ত ক্লিয়ার। তো একদম সেই ভেক্টর চ্যাপ্টারের আগের যে চ্যাপ্টারটা, সেই আমাদের বেসিক চ্যাপ্টার নাম্বার 1 ফার্স্ট পেপারে, সেটা থেকে আস্তে 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 আমরা আজকে আসছি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 11-এ। চ্যাপ্টার 11 হচ্ছে কি আমাদের অ্যাস্ট্রোনমি নিয়ে। দুইটা ক্লাস আছে, আজকে ক্লাস আর আগামীকালের ক্লাস। এই দুইটা ক্লাস আমরা ইনশাল্লাহ সিলেবাস শেষ করতে পারবো। বাট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিলেবাস আমাদের শেষ হবে, তোমার সিলেবাস শেষ হয়েছে কিনা এই দায়িত্বটা কমপ্লিটলি তোমার, এই রেসপন্সিবিলিটিটাও কিন্তু তোমার। তোমার সিলেবাস শেষ করার জন্য আমরা কিন্তু ধীরে ধীরে কন্টিনিউয়াস প্রসেসে লেকচার বাই লেকচার, চ্যাপ্টার বাই চ্যাপ্টার এগিয়েছি। এখন তুমি যদি কোনোটা মিস করে থাকো, হোপফুলি মোস্ট ক্লাসেস করা হয়েছে, যদি কোনোটা মিস করে থাকো তাহলে সেগুলো একটু আবার রিভিশন দিয়ে নেওয়া, এবং প্রিভিয়াস যে ক্লাসগুলো তুমি করেছো সেগুলোকে আবার একটু রিভাইজ দিয়ে ঝালাই করে নেওয়ার দায়িত্বটা কিন্তু তোমার কাছে থাকবে। সো এই ব্যাপারটা একটু কেয়ারফুলি মাথায় রাখবো। আর হচ্ছে গিয়ে আমাদের এই চ্যাপ্টার থেকে সাধারণত ম্যাথ আসে না, আমরা এমসিকিউ আসতে দেখেছি কিছু, কিন্তু ওইভাবে করে ম্যাথের ফর্মুলাও নাই খুব একটা। আর এখান থেকে হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল জিনিসপাতি অনেক বেশি। সো এই জিনিসটা সবার আগে একটু এই জায়গাটায় লিখে রাখি, আদারওয়াইজ হচ্ছে অনেকেরই হয়তো বুঝতে ঝামেলা হতে পারে যে আমাদের আসলে এই চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিটলি থিওরি বেসড। হ্যাঁ, এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা মোটামুটি হচ্ছে আমরা বলতে পারি থিওরিটিক্যাল। যেহেতু এটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার থিওরিগুলো একটু ভালো মতো খুঁটায় খুঁটায় পড়তে হবে। যদিও এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন্স আসার চান্সেসও কম থাকে, কারণ এই চ্যাপ্টার ছাড়াও আমরা কিন্তু ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার পড়েছি, সেকেন্ড পেপারে 10টা চ্যাপ্টার পড়েছি। সো এগুলো থেকে প্রশ্ন আসার সুযোগ অনেক বেশি, এবং এই চ্যাপ্টারগুলোতে হিউজ স্পেসেস আছে, হিউজ ফর্মুলাজ আছে, হিউজ থিওরিজ আছে, সেগুলো দিয়ে কিন্তু সিকিউ এমসিকিউ আসার চান্সেস অনেক বেশি থাকবে। তারপরও যেহেতু এই চ্যাপ্টারটা বইয়ের মধ্যে আছে আমাদের ফুল সিলেবাসের মধ্যে, সো আমাদের এটা পড়ে যেতে হবে, এবং যদি পড়ে যাই তাহলে হচ্ছে হেলাফেলা করে পড়বো না, একটু কেয়ারফুলি পড়তে হবে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গো থ্রু করতে হবে। ইম্পর্টেন্ট এমসিকিউর জায়গাগুলো চ্যাপ্টার থেকে একটু দাগায় রাখবো। তোমাকে হেল্প করার জন্য কিন্তু প্যারালাল টেক্সটও আছে, সো প্যারালাল টেক্সটও দেখে নিতে পারো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলা, ইউনিভার্সিটিতে আসা প্রশ্নগুলা, কলেজে আসা প্রশ্নগুলা, বোর্ডে আসা প্রশ্নগুলো ওখানে দেওয়া আছে, ওগুলো একটু দেখে নিলা। থিওরি যদি কোনোটা একটু ভেগ মনে হয়, একটু ঝামেলা মনে হয়, বুঝতে সমস্যা হয়, বা একটু বেশি বড় মনে হয়, প্যারালাল টেক্সট থেকে দেখে নিলে ওই টপিকই কিন্তু প্যারালাল টেক্সটটা একটু সুন্দর করে গুছায় দেওয়া আছে উইথ দ্য পিকচার্স অ্যান্ড স্টাফস। সো একটু ওই জায়গাটা থেকে তুমি হেল্প নিতে পারো, ঠিক আছে? আর এই চ্যাপ্টারে তাহলে চলো, যেহেতু আগেই বলে নিলাম আমাদের চ্যাপ্টারটাও কিন্তু অনেক ছোট, সো খুব বেশি কিছু পড়ানোর নাই, থিওরিটিক্যাল জিনিসপাতি কিছু আছে, ওগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকের ক্লাস, এবং আগামীকালের ক্লাসে আমরা ইনশাল্লাহ এটা শেষ করতে পারবো। আচ্ছা, P67-এ আমরা হচ্ছে গিয়ে একদম শুরুতে কয়েকটা থিওরি সম্বন্ধে একটু জানবো। আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে অ্যাস্ট্রোনমি নিয়ে, সো বেসিক্যালি ইউনিভার্স নিয়ে হচ্ছে গিয়ে ডিফারেন্ট থিওরিজ। ইউনিভার্সের প্রিভিয়াস স্টেট কেমন ছিল, ইনিশিয়ালি আমরা যে বিগ ব্যাং থিওরির কথা বলি, সেই বিগ ব্যাং থিওরির ইতিহাস, এখান থেকে নিয়ে অন্যান্য থিওরি যেগুলো হচ্ছে বিগ ব্যাং থিওরির আশেপাশেও আসছে অ্যাট দ্য সেম টাইম অর লেটার টাইমে বা লেটার পিরিয়ডে, সেই থিওরিগুলো হচ্ছে একটু আইডিয়ালি মনে রাখতে হবে। এবং হচ্ছে কি আমরা মোটামুটি ইউনিভার্সের বিভিন্ন রকমের এলিমেন্টস লাইক গ্রহ, নক্ষত্র, আমরা হচ্ছে গিয়ে পালসার, কোয়াসার যা যা দেখছি, তারপর সান যেমন দেখছি আমরা, এরকম স্টার্স যেগুলো আছে, স্টার্সগুলোর মধ্যে কিছু স্টার্স আছে যেগুলো হচ্ছে গিয়ে এক্সপেনশন হতে 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 এক সময় আবার শ্রিঙ্ক করা স্টার্ট করবে আফটার ফিনিশিং অল ইটস ফুয়েল যতদিন পর্যন্ত আছে, যেমন আমাদের সান, এটা এখন একটা বেবি স্টার হিসেবে আছে, এটার ভিতরে যে ফুয়েল আছে, ফুয়েলটা বার্ন হতে 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 ওর এক্সপেনশন হবে ভলিউম। ফুয়েল যখন বার্ন হয়ে যাবে কমপ্লিটলি, তখন ও আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু করবে। ঠান্ডা হওয়া শুরু করলে যে কোনো জিনিস আমরা জানি শ্রিঙ্ক করে, সো সান এরকম শ্রিঙ্ক করতে করতে এক সময় একটা ক্রিটিক্যাল ডেন্সিটিতে পৌঁছালে তখন এটা বার্স্ট করবে। এভাবে কোনো কোনো স্টার নোভা হয়, কোনো কোনো স্টার সুপারনোভার মাধ্যমে শেষ হয়, কোনো কোনো স্টারের লাইফ টাইম হাইপারনোভার মাধ্যমে শেষ হয়, কোনো কোনো স্টার এক্সপেনশনের পরে তারপর যখন আবার শ্রিঙ্ক করার পরে কিন্তু এটা বার্স্ট হয় না, বা এদের মধ্যে নোভা দেখা যায় না, এরা হচ্ছে গিয়ে পরবর্তীতে ব্ল্যাক হোলে কনভার্ট হয়।
তো স্টারগুলা কিভাবে কাজ করে, স্টারগুলার মানে ক্যারেক্টারিস্টিক্স কি, তারপর ইউনিভার্সে এটা কিভাবে করে ইফেক্ট ফেলছে, ইউনিভার্সের ওভারঅল ম্যাটেরিয়ালগুলো কি কি আছে, স্টার্স ছাড়াও আমরা হচ্ছে কমেটস দেখতে পাই, স্টার্স ছাড়াও আমরা হচ্ছে গিয়ে প্ল্যানেটস দেখতে পাই, এই প্ল্যানেটগুলা কিভাবে করে রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরছে, এগুলা কি ক্যারেক্টারিস্টিক্স না ক্যারেক্টারিস্টিক্স, এই জিনিসগুলো হচ্ছে আমার এই চ্যাপ্টারের মেইন থিম আর কি। তো মিস্ট্রি অফ দ্য ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্সে আমাদের বেসিক 4টা থিওরির কথা এখানে বলা আছে। বিগ ব্যাং থিওরি দিয়ে শুরুতে আসি। এই বিগ ব্যাং থিওরির প্রবর্তক হচ্ছে গিয়ে ফার্স্ট আমাদের একজন বেলজিয়ান সায়েন্টিস্ট এবং থিওরিটিক্যাল ফিজিসিস্ট এবং হচ্ছে গিয়ে একজন ম্যাথমেটিশিয়ান, তার নাম ছিল হচ্ছে গিয়ে জর্জ লেমাইটার। ঠিক আছে, সো বিগ ব্যাং থিওরি যখন আসে, এই থিওরির ক্ষেত্রে আমরা জানি হচ্ছে গিয়ে একজন সায়েন্টিস্টের নাম, তার নাম ছিল হচ্ছে গিয়ে জর্জ লেমাইটার। উনি হচ্ছে এই থিওরিটা ফার্স্ট দেন, বাট তখন এই থিওরিটার নাম বিগ ব্যাং থিওরি ছিল না। উনি একটা স্পেসিফিক অ্যাটমের কথা বলেছিলেন, সেই অ্যাটমটা হচ্ছে গিয়ে একটা হাইপোথেসিস থেকে আসে। সো হাইপোথেসিস থেকে আসার অ্যাটমটার নাম দিয়েছিলেন তিনি প্রাইমিভাল অ্যাটম। সো এই প্রাইমিভাল অ্যাটম যেটা হাইপোথেসিস থেকে আসে, এটার একটা হাইপোথেসিস ছিল, হাইপোথেসিস অফ প্রাইমিভাল অ্যাটম। সেই অনুযায়ী উনি বলেছিলেন যে ইউনিভার্স একদম শুরুতে একটা ছোট্ট অ্যাটমের মতো ছিল। সে অ্যাটমটাকে উনি নাম দিচ্ছেন প্রাইমিভাল অ্যাটম। খুবই ছোট জায়গায় হায়ার ডেনসিটিতে হায়ার টেম্পারেচারের মধ্যে একটা অ্যাটম ইনিশিয়ালি ছিল, যেটা পরবর্তীতে ডেনসিটি খুব ছোট্ট জায়গার মধ্যে হওয়ার জন্য বার্স্ট করে, এবং এই বার্স্ট থেকেই হচ্ছে গিয়ে পরবর্তীতে বিগ ব্যাং থিওরিটা আসে। এই বার্স্ট হওয়ার পরে আমাদের ইউনিভার্সে আস্তে 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 এক্সপ্যানশন হতে থাকে। এক্সপ্যানশনে এই যে বার্স্ট হওয়ার পরে যে ছোট ছোট পার্টিকেল গুলো ছুটে আসলো, পার্টিকেল গুলা থেকে পরবর্তীতে আস্তে আস্তে এই পার্টিকেল ওই পার্টিকেলের সাথে ক্ল্যাশ করে, এই পার্টিকেল ওই পার্টিকেলের সাথে জোড়া দিয়ে তারপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমাদের স্টার্স গুলো আসছে, এখান থেকে হচ্ছে আমাদের নেবুলা গুলো আসছে, এখান থেকে আমরা প্ল্যানেট গুলা পাচ্ছি, এখান থেকে আমাদের চারপাশে যে স্যাটেলাইট গুলো ঘুরে প্ল্যানেটে, যেমন সূর্যের আমাদের পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরে, এই স্যাটেলাইট গুলো পরবর্তীতে এখান থেকে আসছে। ঠিক আছে, তো জর্জ লেমাইটারের এইখানে যে থিওরিটা ছিল, তিনি দিয়েছিলেন হচ্ছে গিয়ে থিওরিটাকে আলাদাভাবে, এটার নাম ছিল হচ্ছে গিয়ে প্রাইমিভাল অ্যাটম। এই অ্যাটমটা নিয়ে উনি হচ্ছে গিয়ে পরবর্তীতে আমাদের কাছে ডিসকাস করেছিলেন, এবং পরবর্তীতে এটা নিয়ে উনি আমাদেরকে হচ্ছে গিয়ে ব্যাখ্যা করেন। সো উনি হচ্ছে গিয়ে মেইনলি ছিলেন কে, মেইনলি হচ্ছে গিয়ে একজন বেলজিয়ান ক্যাথলিক প্রিস্ট ছিলেন। তার পাশাপাশি উনি ছিলেন হচ্ছে একজন থিওরিটিক্যাল ফিজিসিস্ট অ্যান্ড ম্যাথমেটিশিয়ান। এটা হচ্ছে জর্জ লেমাইটারের পরিচয় মোটামুটি। ঠিক আছে, সো উনি হচ্ছে গিয়ে এখান থেকে একটা প্রাইমিভাল অ্যাটমের কথা বলেছিলেন। এই প্রাইমিভাল অ্যাটমটা আবার কোত্থেকে আসে? প্রাইমিভাল অ্যাটমটা আসে হচ্ছে গিয়ে হাইপোথিসিস অফ দ্য প্রাইমিভাল অ্যাটম থেকে। ঠিক আছে, ওনার একটা হাইপোথিসিস ছিল, হাইপোথিসিস অফ প্রাইমিভাল অ্যাটম। এই অ্যাটমের কথা যখন উনি বলতে যান, তখন উনি ফার্স্ট আমাদের কাছে যেটা বলেন যে একটা অ্যাটম ছিল, এটার অনেক হাই ডেনসিটি ছিল এবং এটা অনেক হাই টেম্পারেচারের মধ্যে ছিল। এই অ্যাটমকে আমরা হচ্ছে গিয়ে এইভাবে করে এক্সপ্লেইন করতে পারি, বা এই থিওরিটাকে আমরা হচ্ছে গিয়ে এইভাবে এক্সপ্লেইন করতে পারি 13.8 ইয়ার্স বিফোর, 13.8 বিলিয়ন ইয়ার্স বিফোর 13.8 বিলিয়ন ইয়ার্স আগের কথা বলছি। সেই সময় হচ্ছে গিয়ে খুবই স্মল একটা অ্যাটম ছিল এরকম, উইথ ভেরি হাই ডেন্সিটি। at very high temperature.
টেম্পারেচারটা কত ছিল? টেম্পারেচারটা ছিল হচ্ছে গিয়ে অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি 10⁻32 কেলভিনের মতো। ঠিক আছে, এত ভেরি হাই ডেন্সিটির একটা স্মল অ্যাটম ছিল এবং এটা ভেরি হাই টেম্পারেচারের মধ্যে ছিল 10⁻32 কেলভিনের মতো। এইটা 13.8 বিলিয়ন ইয়ার্স বিফোর এটা হচ্ছে গিয়ে পরবর্তীতে কি করে, বার্স্ট হয়। ঠিক আছে, এটা বার্স্ট হওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে এখান থেকে পরবর্তীতে আমাদের ইউনিভার্সের স্টার্ট হয়। তো স্টার্টিং অফ দ্য ইউনিভার্স। বুঝতে পেরেছি? এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি বিগ ব্যাং থিওরির মেইন জিনিস। বাট বিগ ব্যাং থিওরি কথাটা যে নামটা দেওয়া, এই নামটা কিন্তু আবার উনি দেন নাই। এই যে বিগ ব্যাং কথাটা নাম শুনছো বা এটার নাম যে আমরা বলছি এখানে বিগ ব্যাং থিওরি, এটা হচ্ছে আবার আরেকজন ফিজিসিস্ট, ইংলিশ অ্যাস্ট্রোনমিস্ট বলা যায়, ইংলিশ অ্যাস্ট্রোনমিস্ট বা ইংলিশ ফিজিসিস্ট, তার নাম ছিল হচ্ছে গিয়ে ফ্রেড হয়েল। উনি বিবিসিতে একটা ইন্টারভিউর মধ্যে হচ্ছে গিয়ে ফার্স্ট এই থিওরিটাকে নাম দেন হচ্ছে দেয়ার ওয়াজ দ্য বিগ ব্যাং, এভাবে করে তারপর হচ্ছে বিগ ব্যাং থিওরির নামটা আসে। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমরা এইখান থেকে লিখে রাখি। ওনার নাম ছিল হচ্ছে গিয়ে ফ্রেড হয়েল। ঠিক আছে, উনি বিবিসিতে এক সাক্ষাৎকারে প্রথম হচ্ছে গিয়ে এটা নিয়ে কথা বলেন এবং এটা ছিল হচ্ছে গিয়ে 1949-এ। ঠিক আছে, এই জিনিসগুলো আমি মোটামুটি হচ্ছে কি এখানে ছোট করে লিখে রাখলাম যেন আইডিয়াগুলো মোটামুটি মাথায় থাকে। আচ্ছা, এটা গেল হচ্ছে কি একটা থিওরির কথা, এবং বিগ ব্যাং হওয়ার পরে আমাদের হচ্ছে গিয়ে ইউনিভার্সের স্টার্ট হয়, এটা হচ্ছে আস্তে আস্তে এক্সপেনশন করতে থাকে। এইটাকে সাপোর্ট দিয়ে পরবর্তীতে আরেকটা থিওরি আসে, ওই থিওরিটাকে বলা হয় হচ্ছে কি এক্সপ্যান্ডিং ইউনিভার্স থিওরি। এটা হচ্ছে এক্সপ্যান্ডিং ইউনিভার্স থিওরি। এই এক্সপ্যান্ডিং ইউনিভার্স থিওরির মূল কথা হচ্ছে দ্য ইউনিভার্স ইজ স্টিল এক্সপ্যান্ডিং, মানে আমাদের ওই যে বিগ ব্যাং হয়েছে, বিগ ব্যাং হওয়ার পরে সবগুলা পার্টিকেল যে ছিটকে চলে গেছে, সেই ছিটকে চলে যাওয়ার পরে এটা কন্টিনিউয়াস কি করছে, ছড়াই যাচ্ছে ছড়াই যাচ্ছে ছড়াই যাচ্ছে। সো এইটার মেইন থিম হচ্ছে দ্য ইউনিভার্স ইজ স্টিল এক্সপ্যান্ডিং। এবং এইটার আরেকটা এক্সটেনশন কথা হচ্ছে গিয়ে এই যে ইউনিভার্সটা স্টিল এক্সপ্যান্ড করছে, এটা এক্সপ্যান্ড করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে, তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে এক্সপ্যান্ডিং ইউনিভার্স থিওরি। আরেকটা থিওরি আছে, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অসিলেটিং ইউনিভার্স থিওরি। অসিলেটিং ইউনিভার্স থিওরিটা হচ্ছে আবার এই দুইটার সাথে সামান্য একটু জায়গায় কন্ট্রাডিক্ট করে। অসিলেটিং ইউনিভার্স থিওরি বলে যে ইউনিভার্স যেটা বিগ ব্যাং থেকে নিয়ে শুরু হয়েছে, চারপাশে ছড়া যাচ্ছে ছড়া যাচ্ছে ছড়া যাচ্ছে, সো যে মোমেন্টে বার্স্টটা হয়েছে সেই মোমেন্টে তো হিউজ ভেলোসিটি ছিল, হিউজ ভেলোসিটির জন্য পার্টিকেলগুলো একজন আরেকজন থেকে দূরে সরা শুরু করছে, খুব ভালো কথা, এবং আমরা আস্তে আস্তে স্টার্স ইউনিভার্সকে এক্সপ্যান্ড হতে দেখছি। বাট এটা কি মানে ইনফিনিটলি শুধুমাত্র এক্সপ্যানশনই ঘটবে? জিনিসটা তো এমন হওয়ার কথা না। তুমি যখন নাকি কোন একটা পার্টিকেলকে ঠাস করে বার্স্ট করলা, তখন ইনিশিয়ালি ভেলোসিটি অনেক হাই থাকবে, বাট এই ভেলোসিটিতে পার্টিকেলগুলো যখন চারপাশে ছড়াইতে থাকবে তখন তো আস্তে আস্তে ভেলোসিটি কমে আসা উচিত, তাই না? এবং ভেলোসিটিটা এই যে আমি যে মোমেন্টে ছড়ালাম, ছড়ানোর সাথে সাথে আমার ভেলোসিটি যত বেশি, আমি যত দূরে যাব ভেলোসিটি আস্তে আস্তে কমে এক সময় জিরো হয়ে যাবে। সো ভেলোসিটি যখন জিরো হয়ে যাবে তখন আমার সামনে যাওয়ার আর বা এক্সপেনশনের জন্য ওই যে আমি ছুটে আসছিলাম, আমার আর সামনে যাওয়ার জায়গা থাকবে না। তখন আমার এই আশেপাশের যেসব স্টার্স আছে বা অন্যান্য যেসব গ্যালাক্সি গুলো আছে, এরা হচ্ছে গিয়ে তখন গ্র্যাভিটেশনাল পুল দিয়ে আমাকে টান দিবে। সো তখন আমি কি করবো, আবার পুলের জন্য যেভাবে ছড়াই গেছিলাম, পার্টিকেলটা বাস্ট হলো,
চারপাশে ছড়াতে ছড়াতে ভেলোসিটি এক সময় 0 হয়ে যাওয়ার পর আবার গ্র্যাভিটেশনাল পুলের জন্য এটা আবার উল্টা দিকে আসা শুরু করবে। তাহলে এখানে কি হচ্ছে, একটা এক্সপেনশন হচ্ছে, আবার একটা কম্প্রেশন হচ্ছে, আবার কাছাকাছি আসার পর আবার একটা এক্সপেনশন হবে, আবার ভেলোসিটি কমে গেলে আবার গ্র্যাভিটেশনাল পুলের জন্য আবার সবাই কাছাকাছি আসবে, কম্প্রেশন হবে। তাহলে এখানে একটা এক্সপেনশন এন্ড কম্প্রেশন হওয়ার কথা। এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অসিলেটিং ইউনিভার্স থিওরি। এই থিওরি অনুযায়ী বিগ ব্যাং থেকে শুরু হয়েছে ফাইন, কিন্তু ইউনিভার্স কন্টিনিউয়াসলি এক্সপেন্ডিং কথাটা ঠিক না, এটা ইনফাইনাইটলি এক্সপেন্ডিং না। একটা ফাইনাইট টাইম পরে যে ভেলোসিটি 0 হয়ে যাবার পর সবাই মিলে আবার কম্প্রেশনে চলে আসবে, আবার এখান থেকে এক্সপেনশন হবে, আবার কম্প্রেশন হবে। 8 × 10⁹ ইয়ার্স, বছর বছর পর পর 8 × 10⁹ অ্যামাউন্ট অফ ইয়ার্স, এত বছর পর পর এই এক্সপেনশন এন্ড কম্প্রেশনটা ঘটে। তাহলে অসিলেটিং ইউনিভার্স থিওরি যেটা, এই অসিলেটিং ইউনিভার্স থিওরি আমাদেরকে কি জানায়? এই অসিলেটিং ইউনিভার্স থিওরি আমাদেরকে জানায় যে আফটার সার্টেন অ্যামাউন্ট অফ expansion the velocity will become less, অথবা the velocity will be overcome by the gravitational pull. ঠিক আছে, আমাদের যে ভেলোসিটিটা আছে, ভেলোসিটির অ্যামাউন্ট কমে আসবে, গ্র্যাভিটেশনাল পুলের অ্যামাউন্টটা বেড়ে যাবে, তখন গ্র্যাভিটেশনাল পুল ভেলোসিটিকে ওভারকাম করে ফেললেই সবাইকে আবার টান দিবে, টান দিয়ে আবার সবাই এক্সপেনশন থেকে কম্প্রেশনে চলে আসবে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমরা এই পর্যন্ত লিখতে পারি। নেক্সট আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে গিয়ে এই থিওরি আমাদেরকে বলে আফটার এভরি 8 × 10⁹ years this compression and expansion occur। ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে 8 × 10⁹ ইয়ার্স, 8 × 10⁹ ইয়ার্স পর পরে এটা হচ্ছে গিয়ে বারবার আমরা কম্প্রেশন এবং এই এক্সপেনশনের মধ্যে হচ্ছে দেখতে পারবো আর কি। আচ্ছা, এইবার ফ্রেড হয়েলের কথা যে বললাম, এই যে এখানে যিনি হচ্ছে গিয়ে বিগ ব্যাং থিওরির কথাটা বলেছিলেন, তিনি হচ্ছে আরো দুইজন সায়েন্টিস্টের সাথে, গোল্ড, বন্ড, এই দুইজনের সাথে ফ্রেড হয়েল মিলে স্ট্যাটিক ইউনিভার্স থিওরি নামে আরেকটা থিওরি দেন। এই থিওরি আবার আরেকটা কথা এক্সপ্লেইন করে, এই থিওরি হচ্ছে এক্সপেনশনেও বিশ্বাসী না, এক্সপেনশন কম্প্রেশন এগুলোতে অসিলেট হয় এটাতেও বিশ্বাসী না। এই থিওরি বলে যে অলরেডি আমাদের ইউনিভার্সটা হচ্ছে একটা স্ট্যাটিক স্টেটে চলে গেছে, এখানে কোনো এক্সপেনশনও হচ্ছে না, এখানে কোনো কম্প্রেশনও হচ্ছে না, অলরেডি এটা এক্সপ্যান্ড হওয়ার পরে এটার ভেলোসিটি 0 হয়ে এটা হচ্ছে এখন একটা স্ট্যাটিক পজিশনে বসে আছে, এবং এক পাশ থেকে হচ্ছে আমাদের একটা গ্যালাক্সি মারা যাচ্ছে, এক পাশ থেকে আরেকটা নতুন গ্যালাক্সি তৈরি হচ্ছে, এক পাশ থেকে একটা স্টার মারা যাচ্ছে, আরেক পাশ থেকে আরেকটা স্টার মানে তৈরি হচ্ছে, এবং এটা পুরাটা হচ্ছে একটা ব্যালেন্সড স্টেটে আছে। সো দেয়ার উইল বি নো এক্সপেনশন এন্ড নো কম্প্রেশন, এটা অলরেডি ইন আ স্ট্যাটিক স্টেট আমাদের ইউনিভার্সটা আছে। তাহলে যে স্ট্যাটিক ইউনিভার্স থিওরি, এটা হচ্ছে আমার আরেকটা থিওরি। এই থিওরি দেয় হচ্ছে গিয়ে তিনজন সায়েন্টিস্ট, একজনের নাম হচ্ছে গিয়ে গোল্ড, আরেকজনের নাম হচ্ছে গিয়ে বন্ড, এবং আরেকজনের নাম হচ্ছে গিয়ে আমরা একটু আগে যার কথা বললাম ফ্রেড হয়েল। ঠিক আছে, ওনারা তিনজন মিলে হচ্ছে এই থিওরিটা দেন, এবং এই থিওরির মূল কথা হচ্ছে দ্য ইউনিভার্স is already in a static situation or static position। ঠিক আছে, স্ট্যাটিক পজিশনে এটা অলরেডি আছে এবং একটা ব্যালেন্সড স্টেটের মধ্যে আছে, এখানে কোনো এক্সপেনশন কম্প্রেশন আর হবে না। এই হচ্ছে কি আমাদের মোটামুটি থিওরি দিয়ে কথাবার্তা। তো ইউনিভার্স নিয়ে আমরা বিগ ব্যাং থিওরির কথা জানি, এখান থেকে 4টা থিওরি তোমাদেরকে একটু জানায় রাখলাম, বই থেকে একটু দেখে নিও। সামনে আগালে আমরা হচ্ছে এক্সপেনশন অফ দ্য ইউনিভার্সের আরেকটা পার্ট জানি। এই যে আমাদের একটা স্টার
একটা গ্যালাক্সি আরেকটা গ্যালাক্সি থেকে আস্তে আস্তে এক্সপেনশন হচ্ছে, দূরে সরে যাচ্ছে, এই ডিস্টেন্স গুলো আমরা কিভাবে মাপি? এই কলমটার লেংথ কত? 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার এরকম হতে পারে। সো এই কলমটার লেংথ যেমন আমি মাপছি সেন্টিমিটারে, আমি যদি আর একটু বড় লেংথ মাপতে যাই আমার মিটার লাগবে। আমি যদি আমার বাসা ঢাকায়, সো ঢাকা থেকে নিয়ে আমি গাজীপুরের ডিস্টেন্স মাপতে যাই, তখন ডিস্টেন্সটা আরো বড় হয়ে যাবে। সো আমাকে ডিফারেন্ট ইউনিট ইউজ করতে হবে। আমি তখন মিটারের জায়গায় কিলোমিটার ইউজ করব। আমাকে যদি পঞ্চগড় থেকে নিয়ে টেকনাফ তেতুলিয়ার কথা চিন্তা করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ডিস্টেন্স আরো কয়েকশো বেশি হাজার দিয়ে হিসাব করতে হবে। সো তখন হয়তো মেগা মিটার আসবে কিলোমিটারের জায়গায়, মেগামিটার দিয়ে হিসাব করতে পারবো। যদি ডিস্টেন্সটা আমাদের থেকে সূর্য পর্যন্ত হয়, স্টিল আমরা কিলোমিটারে হিসাব করতে পারি। চাঁদ পর্যন্ত হয়, কিলোমিটার হিসাব করতে পারি। 10 এর উপর সামথিং পাওয়ার থাকে। বাট যদি একটা গ্যালাক্সি থেকে আমরা আরেকটা গ্যালাক্সি পর্যন্ত হিসাব করতে যাই, ইউনিভার্সালি যখন আমরা হিসাব করতে যাব, তখন কিন্তু এই লেংথ গুলা অনেক 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 বড় বড় লেংথ হয়। সো এই বড় লেংথ গুলা মাপতে গিয়ে তখন হচ্ছে আমরা আর এরকম কিলোমিটারের হিসাবে হিসাব করতে গেলে ভ্যালু অনেক অনেক বড় আসে। তখন আমরা একটা স্পেসিফিক ইউনিট ইউজ করি, এটাকে বলা হয় হচ্ছে লাইট ইয়ার। লাইট ইয়ারে হিসাব করলে ডিস্টেন্স গুলো আবার সুন্দর একটা ভ্যালুতে আসে, কমে আসে, হিসাব করতে সুবিধা হয়। তো লাইট ইয়ার বলতে বেসিক্যালি বোঝায় লাইট ইন আ কমপ্লিট 1 ইয়ার 365 ডেজে আমি যদি একটা টর্চ থেকে লাইট ছাড়ি এবং এই লাইটটা যদি কিছু দূর যাওয়ার পরে শেষ না হয়ে যায়, আমি এমন একটা লেজার নিলাম যে লেজার থেকে লাইটটা অন করার সাথে সাথে এখান থেকে লাইট চলতে শুরু করবে এবং যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে। আশেপাশে কোথাও লেজার লাইটটা শোষিত হবে না, আশেপাশে কোথাও লেজার লাইটটা যে রিফ্লেক্ট করবে না বা রিফ্র্যাক্ট করবে না। আমি যদি ফ্রি স্পেসে এরকম একটা লেজার লাইট অন করি, এই লেজার লাইট থেকে আমার হচ্ছে গিয়ে লাইটটা বের হওয়ার পর ও যদি ফ্রি স্পেসে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, কতদিন চলবে? 365 ডেজ, 1 বছর। এই 1 বছর লাইট যদি এরকম যেতেই থাকে যেতেই থাকে যেতেই থাকে, যতটুকু ডিস্টেন্স লাইট এই 1 ইয়ারে কভার করে ওইটাকে আমরা বলি হচ্ছে গিয়ে 1 লাইট ইয়ার। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে। নামে লাইট ইয়ার আছে, ইয়ার মানে আমরা নর্মালি টাইম বুঝি, সময় বুঝি, বাট লাইট ইয়ার নাম হবার পরও এটা কিন্তু টাইমের কোন রকমের ইউনিট না। লাইট ইয়ার বেসিক্যালি হচ্ছে একটা ডিস্টেন্সের ইউনিট। তাহলে এই জিনিসটা অবশ্যই অবশ্যই একটু মাথায় রাখতে হবে। তাহলে লাইট ইয়ার কি জিনিস? লাইট ইয়ারের ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে অ্যামাউন্ট অফ ডিস্টেন্স that light can travel in a single year. ঠিক আছে, একটা সিঙ্গেল ইয়ারে লাইট যে ডিস্টেন্সটা কভার করে অথবা ট্রাভেল করে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে 1 লাইট ইয়ার। সো লাইট ইয়ারটা একটু অবশ্যই অবশ্যই এখানে মাথায় রাখতে হবে। এটা কিন্তু হচ্ছে আমাদের হিসাবটা হবে 9.461 10⁻15 মিটারের হিসাবে। ওকে, এটার একটা ভ্যালু আছে। আমরা যদি হচ্ছে মিটারের হিসাবে ধরি যে এই লাইট ইয়ার কত হতে পারে, তাহলে আমরা সেখানে লিখতে পারি হচ্ছে এরকম 1 ly 1 লাইট ইয়ার 9.461 অথবা 9.46 ইন্টু 10⁻15 মিটার, অথবা এটাকে হচ্ছে আমরা এইভাবে বলতে পারি 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। দেখো কিলোমিটারে হিসাব করতেছি, তারপরও 10 এর পরে 12টা জিরো আসতেছে। ঠিক আছে, 10⁻12 কিলোমিটার। সো এই হচ্ছে গিয়ে অ্যামাউন্ট অফ ডিস্টেন্স যেটা লাইট কভার করে উইদিন 1 ইয়ার। তাহলে এটা মনে রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে remember it is a unit of distance, not time. ওকে, এটা কিন্তু একটা ডিস্টেন্সের হিসাব, এটা কিন্তু কোনো টাইমের হিসাব না। তাহলে এটা হচ্ছে কি আমাদের 1 লাইট ইয়ার অ্যামাউন্ট অফ ডিস্টেন্স যেটা লাইট কভার করতে পারে ইন কিলোমিটার, এটা হচ্ছে 10⁻15 মাল্টিপ্লাইড বাই 9.461। আচ্ছা,
যদি এমন হয় লাইট ইয়ারে হিসাব করা যায়, যেমন আমাদের সবচেয়ে কাছের যেই স্টার আছে সেটার নাম হচ্ছে কি আলফা সেন্টুরাই। সো আলফা সেন্টুরাই আমাদের থেকে 4.2 লাইট ইয়ার্স ডিস্টেন্সে। তার মানে যদি লাইট আলফা সেন্টুরাই থেকে স্টার্ট করে তাহলে আমাদের কাছে হচ্ছে গিয়ে পৌঁছাতে ওর 4.2 লাইট ইয়ার্স অ্যামাউন্ট অফ টাইম দরকার। ঠিক আছে, ওইখানে আমরা লাইট ইয়ারের এরকম ডিস্টেন্স গুলো হিসাব করি। আচ্ছা, আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রই তো 4.2 লাইট ইয়ার দূরে, এটাই সবচেয়ে কাছে। তাহলে এইটা থেকে যদি আমি আরো ডিস্টেন্সে চলে যাই, আরো দূরে 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 নক্ষত্রগুলো যদি মাপতে চাই, সাপোজ আমি হচ্ছে গিয়ে এটা যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের যে গ্যালাক্সি, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমরা চিন্তা করলাম এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে গ্যালাক্সি। সো এটা যদি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি হয়, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে আমরা সাপোজ এইখানে আছি, এটা একটা স্পাইরাল গ্যালাক্সি। হ্যাঁ, স্পাইরাল গ্যালাক্সির মধ্যে আমরা মনে করো এখানে আছি, অথবা গ্যালাক্সিটা আমরা একটু ড্র করে নিই। এখান থেকে মনে করো গ্যালাক্সিটা এরকম, সেন্টারে হচ্ছে গিয়ে ব্ল্যাক হোল আছে একটা, নাম হচ্ছে স্যাজিটেরিয়াস এ। সো এইখানে মনে করো আমরা আছি এইখানে, এটা হচ্ছে আর্থ। অনেক বড় করে আঁকলাম, যদিও আর্থ হয় নাই, আর্থ আরো ছোট হবে। সো মনে করো আর্থ থেকে আমরা এইখানে আরেকটা প্ল্যানেট পাইছি, সাপোজ এখানে একটা নিউ প্ল্যানেট পাওয়া গেছে। এই আর্থ থেকে আমি নিউ প্ল্যানেটের ডিস্টেন্স যদি মাপতে যাই, মানে আমার মিল্কি ওয়ে গ্যালাক্সির এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ডিস্টেন্স যদি মাপতে যাই, তাহলে এটা লাইট ইয়ারেও কুলাবে না, কারণ অনেক বড় ডিস্টেন্স। সো এইটার ক্ষেত্রে আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স মাপতে যাই, স্টিল লাইট ইয়ার অনেক ছোট ইউনিট চলে আসে। তখন আমরা লাইট ইয়ারের চাইতেও বড় একটা ইউনিট ইউজ করতে পারি, সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে পারসেক। এটা একটু মাথায় রাখবো, এটা হচ্ছে আরেকটা ইউনিট। পারসেক হচ্ছে গিয়ে আমার, তাহলে ব্যাখ্যাটা কি হবে বা ওর পরিচয় কি? এটা হচ্ছে অ্যানাদার ইউনিট টু মেজার distances even greater than light years। ঠিক আছে, লাইট ইয়ারের চাইতেও বড় ডিস্টেন্স যদি হয় মাপতে, তাহলে আমরা নতুন আরেকটা ইউনিট ইউজ করতে পারি, এটা হচ্ছে আমরা বলি পারসেক ইউনিট। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যানাদার ইউনিট টু মেজার ডিস্টেন্সেস। আবার একই কথা, কি মাপবো? ডিস্টেন্স মাপবো। তাহলে 1 পারসেক সমান সমান কত? 1 পারসেক হচ্ছে 3.46 লাইট ইয়ারের মতো। আমাদের হচ্ছে গিয়ে সাধারণত 1 পারসেকের ভ্যালু আসে। তাহলে এখান থেকে আমরা 3.26, সরি, এখান থেকে তাহলে আমরা ভ্যালু দিতে পারবো হচ্ছে 3.26 লাইট ইয়ার। তাহলে পুরাটাই লিখে রাখি, 1 পারসেক। পারসেককে আমরা হচ্ছে গিয়ে ক্যাপিটাল পি স্মল সি অথবা স্মল পি স্মল সি এভাবে করেও লেখা যায়, 1 পিসি এভাবে লিখলাম, ইজ ইকুয়ালস টু 3.26 লাইট ইয়ার। ঠিক আছে, এল ওয়াই দিয়ে বুঝাচ্ছি, লাইট ইয়ার আর কি। তাহলে 3.26 লাইট ইয়ার। এখন তাহলে আমাদের এই যে 9.461, এটাকে যদি 3.26 দিয়ে মাল্টিপ্লাই করি, 9.461 কে 3.26 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের 30.84 এর 286 এরকম একটা ভ্যালু আসে। সো 30.84 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার, এরকম একটা ভ্যালু তখন আমরা এখান থেকে পেয়ে যাব। সো এটা আমরা নিজেরা বের করে নিতে পারবো 3.26 লাইট ইয়ার দিয়ে। 1 লাইট ইয়ার সমান এত মিটার হলে 3.26 লাইট ইয়ার হবে এত মিটার মাল্টিপ্লাইড বাই 3.26, রেজাল্ট যা আসে। সামটাইমস আমরা হচ্ছে গিয়ে এগুলোও ইউজ করি 1 পারসেকের জায়গায়। আমরা অনেক সময় 1 কিলো পারসেক, 1 মেগা পারসেক, এগুলোও কিন্তু অনেক সময় ইউজ হয়। ঠিক আছে, 1 কিলো পারসেক ইউজ হতে পারে, 1 মেগা পারসেক ইউজ হতে পারে। তাহলে 1 মেগা পারসেক মানে হচ্ছে গিয়ে 3.26 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার 6। 1 পারসেকের জায়গায় মেগা পারসেক আসা মানে 3.26 এর সাথে একটা 10 টু দি পাওয়ার 6 মাল্টিপ্লাইড হবে, তার সাথে হচ্ছে লাইট ইয়ার আছে। যদি কিলো পারসেক হইতো তাহলে 3.26 এর সাথে 10 কিউব মাল্টিপ্লাই করতাম লাইট ইয়ার, তারপর লাইট ইয়ারকে আবার মিটারে কনভার্ট করে নিতাম। সো ইজি। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যানাদার ইউনিট, এটা দিয়েও আমরা কি করতে পারি? ডিস্টেন্সেস মেজার করতে পারি। তাহলে গেল, এটাও হচ্ছে আমরা জেনে নিলাম দুইটা ইউনিটের ক্ষেত্রেই। আমাদের তাহলে এখানে একটা এমসিকিউ আছে, দেখো খেয়াল করে, বলছে 1 পারসেক ইজ ইকুয়ালস টু হোয়াট? তো 1 পারসেক ইজ ইকুয়ালস টু 3.26 লাইট ইয়ার, এটা তো ট্রু। এন্ড
3.26 লাইট ইয়ারের ভ্যালু কিন্তু 9.46 10 টু দি পাওয়ার 15 মিটার না, 1 লাইট ইয়ারের ভ্যালু হচ্ছে এটা 9.46 10 টু দি পাওয়ার 15 মিটার। তাহলে 1 পারসেক তো 3.26 লাইট ইয়ার, তাহলে এটার সাথে 3.26 গুণ করতে হবে। তাহলে ওই যে একটু আগে আমরা বললাম, যদি আমরা 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 এর সাথে যদি আমরা হচ্ছে গিয়ে লাইট ইয়ার 3.26 মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের আসে 3.08 ইন্টু 10 টু দি পাওয়ার 16 মিটার। তাহলে এটাও আমরা একটু এখানে লিখে রাখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3.08 ইন্টু 10 টু দি পাওয়ার 16 মিটার, অর এটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে 3.08 ইন্টু 10 টু দি পাওয়ার 13 কিলোমিটার। তাহলে 3.08 ইন্টু 10 টু দি পাওয়ার 13 কিলোমিটার আমাদের এখানে দেয়া আছে। দিস ইজ ট্রু অ্যান্ড দিস ইজ ফলস। তাহলে আমাদের এটার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে সি, 1 এবং 3, এই দুইটা কারেক্ট। আচ্ছা, নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্সের ফর্মুলা। আমাদের এই চ্যাপ্টারের মধ্যে ওভারঅল ফর্মুলা আছে 2টা বা 3টা, সো 2টা 3টা ফর্মুলা দেখে রাখলে ফুল চ্যাপ্টার কভার। তার মধ্যে প্রথম যে ফর্মুলাটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হাবলস রুল বা হাবলস কনস্ট্যান্ট, যেখান থেকে আসে। তো অ্যাকর্ডিং টু হাবলস ল, ফর এনি রেফারেন্স পয়েন্ট ইন দ্য ইউনিভার্স অর অন আর্থ, if the distance to a galaxy is d and its recession velocity is v, আমরা কি বললাম, বিগ ব্যাং এর পর থেকে এক্সপ্যানশন হচ্ছে, এবং হাবল পরবর্তীতে হচ্ছে তার টেলিস্কোপ ইউজ করে দেখান যে আমাদের থেকে আরেকটা ডিস্টেন্ট স্টার, সে হচ্ছে ওভার দি ইয়ার্স আস্তে 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 আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। সো এক্সপ্যানশন ইজ অকারিং। যেহেতু এক্সপ্যানশন হচ্ছে, সেহেতু আমার রেসেশন ভেলোসিটি যেটা আছে, আর আমাদের গ্যালাক্সি থেকে অন্য কোনো একটা গ্যালাক্সির যে ডিস্টেন্স আছে, এদের মধ্যে যদি আমি রিলেশন মেনটেন করতে চাই, তাহলে আমরা পাবো ভি প্রপোর্শনাল টু ডি। ডিস্টেন্সটা ভেলোসিটির সাথে প্রপোর্শনালি চেঞ্জ হবে। দ্যাট মিনস, যদি আমি এটা চিন্তা করি মিল্কি ওয়ের কাছাকাছি যদি কোনো স্টার গ্যালাক্সি থাকে, তাহলে এই গ্যালাক্সিটা মিল্কি ওয়ে থেকে লেস ডিস্টেন্সে থাকায় এটার ভেলোসিটি হবে লেস, আস্তে আস্তে সরে যাবে। অ্যান্ড এটা যদি মিল্কি ওয়ে হয়, মিল্কি ওয়ে থেকে এখানে যদি আরেকটা গ্যালাক্সি থাকে যেটা ডিস্টেন্স হায়ার বা বিগার, তাহলে এইটা হচ্ছে কি আরো হায়ার ভেলোসিটিতে দূরে সরে যাবে। সো মিল্কি ওয়ে থেকে যেটা যত কাছে, সেটা সরবে আস্তে আস্তে, মিল্কি ওয়ে থেকে যেটা দূরে, সেটা সরবে ফাস্টার। সো দ্য হায়ার দ্য ডিস্টেন্স, দ্য হায়ার উড বি দ্য ভেলোসিটি। সো এটাকে আমরা বলি হচ্ছে ভি প্রপোর্শনাল টু ডি। প্রপোর্শনাল সাইনটা তুলে ফেললে আমরা এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, এই কনস্ট্যান্টটাই হাবল হচ্ছে হাবল কনস্ট্যান্ট হিসেবে প্রতিষ্ঠিত করে গেলেন। সো এখান থেকে আমরা হাবল কনস্ট্যান্ট ক্যাপিটাল এইচ পাই। এইচ ইজ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটাকে আমরা হাবল কনস্ট্যান্ট বলি অর হাবল প্যারামিটার বলি। হাবল কনস্ট্যান্ট বা হাবল প্যারামিটারের ভ্যালু সাধারণত 50 থেকে 100 এর মধ্যে থাকে, বাট আমরা সাধারণত ইউজ করি হচ্ছে 71, যে ভ্যালুটা আছে হাবল কনস্ট্যান্টের সেটা। হাবল কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড, মেগা পারসেক অ্যান্ড সেকেন্ড ইনভার্স। তো কিলোমিটার পার সেকেন্ড, মেগা পারসেক কেমনে আসতেছে? এই যে ভি ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই ডি যদি হয়, তাহলে আমরা প্রথম কথা এই ফর্মুলাটা মাথায় রাখবো এবং এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবো, এটা দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। তাহলে যদি এখান থেকে আমি হাবল কনস্ট্যান্ট এইচ এর ভ্যালুটা জানতে চাই, এইচ এর ভ্যালুটা কি হবে? এইচ এর ভ্যালুটা হবে হচ্ছে গিয়ে ভি ডিভাইডেড বাই ডি, ভেলোসিটি ডিভাইডেড বাই ডিস্টেন্স। তাহলে ভেলোসিটি যে আমাদের স্টার বা আমাদের গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি দূরে সরে যাচ্ছে, এটা তো খুবই অল্প অ্যামাউন্ট অফ মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, এইভাবে না, কিলোমিটার পার সেকেন্ডে খুব ফাস্ট আর দূরে সরে যাবে। তো ভেলোসিটির যে ইউনিট, সেই ভেলোসিটির ইউনিটটাকে আমরা বসাই হচ্ছে গিয়ে কিলোমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কিলোমিটার পার সেকেন্ডে। আর ডিস্টেন্স যেটা আমরা তো ওই যে বললাম, এক গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির ডিস্টেন্স অনেক দূরে দূরে হয়, এটা আসলে পারসেক নিয়েও লাভ হয় না। পারসেকের বড় যে ভ্যালুটা আছে মেগা পারসেক, ওইটা নিয়ে অনেক সময় কাজ করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিস্টেন্সটাকে কোন ইউনিটে বসাচ্ছি? ডিস্টেন্সটাকে বসাচ্ছি হচ্ছে মেগা পিসি, মেগা পারসেক ইউনিটে, মেগা পিসি ছোট হাতের পি, মেগা পারসেক ইউনিটে। তাহলে এখান থেকে এইচ এর ইউনিটটা কত আসবে? এইচ এর ইউনিটটা আসবে হচ্ছে, বা এইচ যেহেতু কনস্ট্যান্ট, ওর একটা ভ্যালু থাকবে, ভ্যালুর পাশাপাশি ওর ইউনিটটা আসবে হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড, মেগা পারসেক ইনভার্স, কিলোমিটার সেকেন্ড ইনভার্স, মেগা পারসেক ইনভার্স। ওকে, আচ্ছা, ডিমেনশন হচ্ছে এইচ ইজ ইকুয়ালস টু টি ইনভার্স 1, কারণ এখানে ভেলোসিটি আছে, ভেলোসিটির ডিমেনশন হচ্ছে এল টি ইনভার্স 1, এটা আমরা সবাই জানি। এইটার ক্ষেত্রে যদি আমরা একটু নিচে আসি, ভেলোসিটির ক্ষেত্রে আমরা ডিমেনশন জানি হচ্ছে
এল টি ইনভার্স 1, আর নিচে ডিস্টেন্স আছে, ডিস্টেন্স হচ্ছে লেংথে মাপে, সো এল। তাহলে এল এল ক্যান্সেল আউট হয়ে যাবে, এখান থেকে থাকতেছে হচ্ছে টি ইনভার্স 1। তাহলে এখান থেকে আমরা ডিমেনশনটাও পেয়ে গেলাম, ডিমেনশনটা আসে হচ্ছে টি ইনভার্স 1। এবার হচ্ছে হাবল কনস্ট্যান্টের ভ্যালু। নরমালি এই ভ্যালুটা হচ্ছে গিয়ে 50 থেকে 100 এর মধ্যে ভ্যারি করে। জেনারেল ভ্যালু যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে 71। ঠিক আছে, জেনারেলি আমরা হচ্ছে 71 নিয়ে কাজ করি। তাহলে 71 কিলোমিটার সেকেন্ড ইনভার্স মেগা পারসেক ইনভার্স, এটা হচ্ছে আমাদের জেনারেলি অ্যাকসেপ্টেড ভ্যালুটা। তাহলে বুঝে গেলাম আমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট ফর্মুলা এবং ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে এটা, V equals to H into D। তো বলছে by examining the light rays coming from a quasar, it was found that the quasar moving away from Earth at a velocity of 2.7 10 to the power 5 কিলোমিটার পার সেকেন্ড। এই ভেলোসিটিতেও মুভ করছে, তাহলে সরে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার রেসিশন ভেলোসিটি V। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য কোয়াসার অ্যান্ড দ্য আর্থ? সো আমাকে কি বের করতে বলছে? হোয়াট ইজ দ্য ডিস্টেন্স? ডিস্টেন্স বের করতে বলা মানে আমাকে ডি বের করতে বলেছে। হাবল কনস্ট্যান্ট 71 কিলোমিটার পার সেকেন্ড মেগা পার সেকেন্ড ইনভার্স বলে দেওয়া আছে। ইজি। তাহলে সরাসরি ফর্মুলাটা বসায় দিব, V ইকুয়ালস টু H মাল্টিপ্লাইড বাই ডি। তাহলে এখান থেকে আমার ডি এর ভ্যালুটা আসবে হচ্ছে ভেলোসিটি ডিভাইডেড বাই দ্য হাবল কনস্ট্যান্ট। খেয়াল রাখবো ইউনিট গুলার ক্ষেত্রে, ইউনিট যেন ঠিকঠাক মতো কাটাকাটি যায়। ভেলোসিটির ভ্যালু আমরা এখানে বসাচ্ছি 2.7 10 টু দি পাওয়ার 5, আর হাবল কনস্ট্যান্টের ভ্যালু আমরা বসাচ্ছি হচ্ছে 71। এটা কোন ইউনিটে? কিলোমিটার পার সেকেন্ড। এটা কোন ইউনিটে? কিলোমিটার পার সেকেন্ড মেগা পার সেকেন্ড ইনভার্স। তাহলে এইটা থেকে আমার যে ইউনিটটা আসবে সেই ইউনিটটা আসবে হচ্ছে গিয়ে কিলোমিটার পার সেকেন্ড, আর নিচে যে ইউনিটটা আসবে সেটার ইউনিট আসবে হচ্ছে গিয়ে কিলোমিটার পার সেকেন্ড মেগা পারসেক ইনভার্স। যে ইনভার্সটা উপরে গেলে +1 হয়ে যাবে। তার মানে আলটিমেটলি আমি এখান থেকে যে রেজাল্টটা ক্যালকুলেশন করে পাবো সেটার ইউনিট হবে মেগা পারসেক। ঠিক আছে, ইনভার্সটা -1টা +1 হয়ে যাবে। তাহলে 2.7 10 টু দি পাওয়ার 5 দেওয়া আছে, এটাকে আমরা ডিভাইড করব হচ্ছে গিয়ে 71 দিয়ে। V ইকুয়ালস টু H ইন্টু D, সরাসরি ফর্মুলা বসালে D এর ইকুয়েশন আসে হচ্ছে V ডিভাইডেড বাই H। তাহলে 71 দিয়ে ডিভাইড করলে আমার রেজাল্ট আসে হচ্ছে 3802.81। ইয়েস, এই যে আনিকার রেজাল্ট আসছে 816901, আরো অনেক কিছু আছে, সো 817 পর্যন্ত রাখা যায়। 3802.8169, 8169 মানে 817। ইউনিটটা অবশ্যই কেয়ারফুলি লিখতে হবে, মেগা পারসেক মেগা পিসি। পিসিটা ছোট হাতের পিসি দিব, হ্যাঁ, এম এম পি সি ইনভার্স। এই তো হয়ে গেল, ঠিক আছে, 3802.817। নেক্সট আরেকটা ম্যাথ দেখি। দ্য ডিস্টেন্স অফ গ্যালাক্সি এক্স ফ্রম দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি ইজ 4.6 10 টু দি পাওয়ার 7 লাইট ইয়ার। তাহলে এখান থেকে আমাকে কিসের কথা বলে দিছে? ডিস্টেন্সের কথা। হোয়াট ইজ দ্য রিসিডিং ভেলোসিটি অফ দ্য গ্যালাক্সি? সো আমার কাছে জানতে চাইছে হচ্ছে ভি। হাবলের কনস্ট্যান্ট হচ্ছে 2.3 10 টু দি পাওয়ার -8 পার সেকেন্ড, and 1 light year is equals to হচ্ছে গিয়ে এত মিটার। ঠিক আছে, তাহলে আমার কাছে এবার ভেলোসিটি জানতে চাইছে। খেয়াল করো, এইচ এর ইউনিটটা আমরা কিন্তু যেটা একটু আগে বলেছিলাম কিলোমিটার পার সেকেন্ড মেগা পার সেকেন্ড ইনভার্স, সেটা ছাড়াও কিন্তু আমরা সেকেন্ড ইনভার্স ইউনিটটাও ইউজ করতে পারি, কারণ কিলোমিটার পার সেকেন্ড মেগা পার সেকেন্ড ইনভার্স ডিস্টেন্স আর ডিস্টেন্স ডিভিশন আকারে আছে। ডিস্টেন্স গুলো ক্যান্সেল আউট করে ফেলে শুধুমাত্র পার সেকেন্ড আসতে পারে। আর আমাদের এখানে আছে লাইট ইয়ার, তো লাইট ইয়ারকে যদি আমি মিটারে কনভার্ট করে নেই তাহলে আমি এখান থেকে ভেলোসিটিটা মিটার পার সেকেন্ডে বের করতে পারবো আর কি, অথবা কিলোমিটার পার সেকেন্ডে বের করতে পারবো। তাহলে আমার এখান থেকে সরাসরি ফর্মুলা V ইজ ইকুয়ালস টু H মাল্টিপ্লাইড বাই ডি। একটু আগে যে ফর্মুলা লিখলাম সেটাই লিখলাম। এইখান থেকে জাস্ট আমরা ভ্যালুগুলা ফেলে দিলেই আমার সুন্দর মতো ইউনিটটা চলে আসবে। তবে হাবল কনস্ট্যান্টটা যেহেতু 2.3 10 টু দি পাওয়ার -8 বলে দিয়েছে, 10 টু দি পাওয়ার -18 পার সেকেন্ড বলে দিছে, এইটার সাথে যখন আমরা গুণ করতে যাব ওই পাশে লাইট ইয়ারটাকে মিটার একটু কনভার্ট করে নিতে হবে। তাহলে 4.6 10 টু দি পাওয়ার 7 লাইট ইয়ার, আবার
1 লাইট ইয়ার হচ্ছে কি আমাদের 9.46 ইন্টু 10⁻15। তাহলে এইখান থেকে আমরা ইউনিট কি পাচ্ছি? সেকেন্ড ইনভার্স। এইখান থেকে আমরা ইউনিট কি পাচ্ছি? মিটার। তাহলে মিটার আর সেকেন্ড ইনভার্স গুণ করলে আমরা রেজাল্ট পেয়ে যাব মিটার পার সেকেন্ড। বাস হয়ে গেল। তাহলে আমাদের এখানে বলা আছে 2.3 10⁻−18 এইচ এর ভ্যালু, আর তার সাথে হচ্ছে ডিসটেন্সটা, ডিসটেন্স হচ্ছে 4.6 10⁻7 মাল্টিপ্লাইড বাই 9.46 10⁻15 করলে আমার আসে 1000868। তাহলে এখান থেকে রেজাল্ট আসে হচ্ছে 1000868 মিটার পার সেকেন্ড। 1000868 মিটার পার সেকেন্ড। শাহরুখসির আসছে হচ্ছে 1.0005 10⁻6, আনিকার আসছে 1.000868। গুড। তাহলে এই পর্যন্ত রাখলেই হয়ে যাচ্ছে অ্যান্সার। যদি আমার কিলোমিটার এটাকে মন চায় কনভার্ট করে নিব, তাহলে এই যে 1000 দিয়ে এটাকে ডিভাইড করব। 1000 দিয়ে ডিভাইড করলে আমার চলে আসবে হচ্ছে 1000.868 এত কিলোমিটার পার সেকেন্ড। এইটাও আমার জন্য কারেক্ট অ্যান্সার, এটাও আমার জন্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো অ্যান্সারটা এরকম আসার কথা 1.000868। ওকে, তাহলে আমাদের এখানে মিটার পার সেকেন্ড হয়ে গেল। আমরা 3 ঘর আগে দশমিক নিয়ে আসলে আমরা এখান থেকে 1000 কিলোমিটার পার সেকেন্ড অ্যারাউন্ড বলে দিতে পারবো। এই তো, তাহলে ম্যাথ পেরে গেলাম। নেক্সটে আসি। নেক্সট একটা এমসিকিউ বলছে, অ্যাকর্ডিং টু হাবলস ল হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রাম ইজ কারেক্ট। যশোর বোর্ড 19। আমাকে একটু টিচার ইনবক্সে জানাও তো কোনটা কারেক্ট হবে এখানে। এ বি সি ডি চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে? আরিফ সবার আগে অ্যান্সার দিয়েছো এ, ভেরি গুড। সহজ না? তাহলে যদি আমাদের এরকম প্রশ্ন আসে দুই একটা এখান থেকে, আমরা আশা করতে পারি যে কোশ্চেনগুলো নরমালি ইজি হয়। এখানে বলেছে ভেলোসিটি আর এদিক বরাবর হচ্ছে ডিস্টেন্স। তো আমরা একটু আগেই দেখলাম যে ভেলোসিটি প্রপোর্শনাল টু ডিস্টেন্স হয়, এবং এখান থেকে হচ্ছে কি আমরা বলতে পারি ওয়াই প্রপোর্শনাল টু এক্স এর গ্রাফ। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়ালস টু কি আসতেছে? ওয়াই ইজ ইকুয়ালস টু আসতেছে এম এক্স, স্ট্রিট লাইন। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ নাম্বার অপশনটা। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে ভ্যালুগুলো ঠিকঠাক মতো বসালে ইকুয়েশনে মান পেয়ে গেলাম। নেক্সটে আরেকটা এমসিকিউ, ঢাকা ভার্সিটির 15-16 ম্যাথ। ঢাকা ভার্সিটির 15-16তে বলেছে দ্য এনজিসি 4472 গ্যালাক্সি ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম আওয়ার গ্যালাক্সি at a speed of 770 kilometer per second, so recession velocity. If the Hubble constant is 55 kilometer per second megaparsec, h এর ভ্যালু, what is the distance of the galaxy? আমাদের এখানে তাহলে জিজ্ঞেস করেছে what is the distance, তার মানে d বের করতে হবে। ওকে, তাহলে আমাদের ইকুয়েশন কি ছিল? v proportional to d or v is equals to h into t। খেয়াল করছো সবগুলো অঙ্ক কিন্তু একই ইকুয়েশন দিয়ে সলভ করা যাচ্ছে। তাহলে এখান থেকে আমি কি বের করব? আমি স্মল d এর ভ্যালুটা বের করব। সো এখান থেকে আসবে স্মল v ডিভাইডেড বাই দা হাবল কনস্ট্যান্ট। তাহলে v এর ভ্যালু আমাদের বলে দেওয়া আছে, ভেলোসিটি হচ্ছে 770 কিলোমিটার পার সেকেন্ড, আর হাবল কনস্ট্যান্ট হচ্ছে 55 কিলোমিটার পার সেকেন্ড মেগা পার সেক। তাহলে কিলোমিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই কিলোমিটার পার সেকেন্ড ক্যান্সেল আউট হয়ে যাবে। মেগা পার সেক ইনভার্স ছিল, ও উপরে চলে আসবে, রেজাল্টটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব। তাহলে 770 ডিভাইডেড বাই 55 আসবে 14। তাহলে এখান থেকে রেজাল্ট আসতেছে হচ্ছে এক্স্যাক্টলি 14 মেগা পার সেক। বুঝতে পারছি 14 মেগা পার সেক কই আছে? এ নাম্বার অপশনে। তাহলে এই নাম্বারটা আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ইয়েস, সাইদুর, আনিকা সবাই হচ্ছে আমাকে অ্যান্সার বলেছো। তাহলে এখান থেকে আসবে 40। নেক্সট, ঢাকা বোর্ড, এসবি দিনাজপুর বোর্ড 18, from our Milky Way galaxy another galaxy x is moving away at a velocity of 1000 kilometer per second. কিসের ভ্যালু বলে দেওয়া? ভেলোসিটি বলে দেওয়া। There is a black hole with a mass of 5m naught in the galaxy, mass বলে দেওয়া আছে। আমাদের বলেছে হাবল কনস্ট্যান্ট h এর ভ্যালু 2.3 10⁻18 পার সেকেন্ড, and one solar mass হচ্ছে গিয়ে 1.99 10⁻30 কেজি। লাইটের ভেলোসিটি বলে দেওয়া 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, and 1 light year is equals to something কিলোমিটার বলে দেওয়া আছে। আমাদের সি নাম্বারে বলেছে ক্যালকুলেট হাউ ফার
দ্য এক্স গ্যালাক্সি ইজ ফ্রম আস থ্রু দ্য লাইট ইয়ার। কি দিয়ে এক্সপ্রেস করতে বলছে? লাইট ইয়ার দিয়ে এক্সপ্রেস করতে বলছে। সো আমাকে হচ্ছে গিয়ে এখান থেকে বের করতে হবে ডিস্টেন্সের ভ্যালুটা কত হয় ইন টার্মস অফ লাইট ইয়ার আর কি। তাহলে লাইট ইয়ারের হিসাবে আমাকে ভ্যালুটা বের করতে বলছে। তাহলে ইকুয়েশন ইজি, আমরা এই একটু আগে দেখলাম v ইকুয়ালস টু এইচ ইন্টু ডি, তাই না? বারবার ওই একই ইকুয়েশন দিয়ে আমরা কাজ করতেছি। সো v ইজ ইকুয়ালস টু এইচ মাল্টিপ্লাইড বাই ডি। এখন কথা হচ্ছে আমাদের এইখানে এইচ এর ভ্যালুটা পার সেকেন্ডে দিয়ে দেয়া আছে আর ভেলোসিটিটা কিলোমিটার পার সেকেন্ডে বলে দেয়া আছে। তাহলে যদি আমরা এইখান থেকে ডিস্টেন্স ডিটা বের করতে চাই ইকুয়েশনের, সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে গিয়ে ভেলোসিটিকে ডিভাইড করতে হবে হাবলের কনস্ট্যান্ট দিয়ে। নাও ভেলোসিটি হচ্ছে কিলোমিটার পার সেকেন্ডে আছে, হাবলের কনস্ট্যান্ট পার সেকেন্ডে আছে। সো দুইটার ইউনিটের ক্ষেত্রে বুঝতেই পারছো যে এইটার ক্ষেত্রে আমার ইউনিটটা আসতেছে কিসে, ইউনিটটা দেয়া আছে হচ্ছে গিয়ে কিলোমিটার পার সেকেন্ড, আর হাবল কনস্ট্যান্টের ইউনিটটা দেওয়া আছে পার সেকেন্ড। সো সেকেন্ড উপরে উঠে গেলে সেকেন্ড আর সেকেন্ড ইনভার্স কাটা চলে যাবে। ইভেনচুয়ালি আমার ডি এর যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট আসবে কিসে, ডি এর রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে কিলোমিটারে। তাহলে আমাদের ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে গিয়ে 1000, আর এইখান থেকে এটাকে ডিভাইড করব হচ্ছে 2.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 দিয়ে, এবং আলটিমেটলি আমার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের ইউনিটটা কিসে আসবে, কিলোমিটারে। তাহলে এখান থেকে আমরা কিলোমিটার ডিস্টেন্সটাকে হিসাব করে ফেলি। 1000 ডিভাইডেড বাই 2.3 10 টু দি পাওয়ার মাইনাস 18, 1000 ডিভাইডেড বাই 2.3 10 টু দি পাওয়ার মাইনাস 18 করলে আসে 4.3478। তাহলে 4.3478 যেহেতু আছে, সো 348 লেখা যায়। 4.348 ইন্টু 10 টু দি পাওয়ার 20 কিলোমিটার, রাইট? তাহলে 4.348 10 টু দি পাওয়ার 20 কিলোমিটার। আমরা রেজাল্ট যেটা পেলাম ডিস্টেন্স, সেটা পেলাম কিলোমিটারে। আমাকে বের করতে বলছে দ্য ডিস্টেন্স থ্রু দ্য লাইট ইয়ার। সো আমাকে হচ্ছে গিয়ে লাইট ইয়ারে এই কিলোমিটারকে আবার কনভার্ট করতে হবে। তাহলে আমরা একটু আগেই দেখেছিলাম একটা জায়গায়, এই যে তোমাদের এখানে দেখায় রাখছিলাম, যে যখন আমরা লাইট ইয়ার নিয়ে কথা বলি, 1 লাইট ইয়ার মানে হচ্ছে 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার। তাহলে 9.46 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার ইজ ইকুয়ালস টু 1 লাইট ইয়ার। তাহলে আমাদের যে কিলোমিটার বের হয়েছে সেটার জন্য আমার ওভারঅল কত আসবে। সো যে রেজাল্টটা আমাকে কনভার্ট করতে হবে ওকে 9.46 10 টু দি পাওয়ার 12 দিয়ে ডিভাইড করে দিব। তাহলে এইটাকে আমরা হচ্ছে গিয়ে ফার্দার যে রেজাল্টটা পেলাম 4.348 ইন্টু 10 টু দি পাওয়ার 20, ওকে আমরা ডিভাইড করব হচ্ছে 9.46 10 টু দি পাওয়ার 12 দিয়ে। রেজাল্টটার ইউনিট তখন কি চলে আসবে, লাইট ইয়ারে চলে আসবে। 4.348 10 টু দি পাওয়ার 20 ডিভাইডেড বাই 9.46 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার যেহেতু আছে, সো কিলোমিটারকে কনভার্ট করলে কিন্তু 9.46 10 টু দি পাওয়ার 12 দিয়ে ডিভাইড করতে হবে। মিটার থাকলে 10 টু দি পাওয়ার 15 দিয়ে ডিভাইড করতাম। তাহলে আসবে হচ্ছে 4596194.03। সো 4.59 বা 4.6 এরকম আসে। 4.6 ইন্টু 1 2 3 4 5 6 7, 4.6 ইন্টু 10 টু দি পাওয়ার 7 লাইট ইয়ার। ইয়েস, শারুকসির আসছে 45.96 10 টু দি পাওয়ার 6। ভেরি গুড। 45.96 10 টু দি পাওয়ার 6 যে কথা, 4.6 10 টু দি পাওয়ার 7 একই অ্যান্সার। ঠিক আছে, সাইদুরে আসছে 4.96, আনিকা লেখছো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7। 4.6 কে 5 ধরার দরকার নাই, যদি এখানে 9 থাকতো তাহলে হয়তো 5 ধরতে পারতাম। যেহেতু আমাদের এক্স্যাক্টলি 459 এরকম আসে, সো 4.6 পর্যন্ত ধরা যায় বা 46 ধরা যায়, 5 ধরবো না। তাহলে 4.6 10 টু দি পাওয়ার 7 লাইট ইয়ার, আমি এটাকে হচ্ছে লাইট ইয়ারে কনভার্ট করে ফেললাম আর কি। ওকে, আচ্ছা নেক্সট এ চলে যাই। নেক্সট এর পোরশনে আমাদেরকে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে দ্য ফেট অফ দ্য ইউনিভার্স ইন দ্য লাইট অফ ফিজিক্স। আমরা তো ইউনিভার্সের স্টার্টিং নিয়ে পড়লাম, ইউনিভার্সের আলটিমেট ফেট কি ওইটা খুঁজতে যে আমরা দেখছি যে ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি নামে এরকম দুইটা জিনিস আছে। এখন ডার্ক ম্যাটারের ঘটনাটা কি? ডার্ক ম্যাটারের ঘটনা হচ্ছে নাম থেকে বুঝতেছো ম্যাটার, এবং যে কোনো ম্যাটেরিয়াল দেখা যায়। তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমার পুরো বডি ম্যাটেরিয়াল দিয়ে বানানো, তাই না? তোমার পুরো বডি ম্যাটেরিয়াল দিয়ে বানানো। এই কলম, এই রিমোট, এগুলো দেখা যাচ্ছে বিকজ এগুলো সবই ম্যাটেরিয়াল। তো যে ম্যাটেরিয়াল দেখা যায় না ওইটা হচ্ছে গিয়ে ডার্ক ম্যাটেরিয়াল বা ডার্ক ম্যাটার। তো
তো ডার্ক ম্যাটেরিয়াল জিনিসটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে, চিন্তা করো আমাদের আমরা একটা গ্যালাক্সি নিয়ে কথা বলি। মনে করো এটা হচ্ছে কি আমাদের একটা গ্যালাক্সির সেন্টার। এই গ্যালাক্সির আশেপাশে এইখানে কিছু প্ল্যানেটস অ্যান্ড আমাদের কি বলে কিছু স্টারস ঘুরতেছে, এদিক থেকে কিছু স্টার ঘুরতেছে, এইখানে কিছু স্টারস ঘুরতেছে, এই গ্যালাক্সির এখানে কিছু স্টারস ঘুরতেছে, এইখানে কিছু স্টারস ঘুরতেছে। সো কথা হচ্ছে যে এই যে আমরা যেটা এখানে ড্র করলাম, এটা এটা হচ্ছে আমাদের সেন্টার অফ দ্য গ্যালাক্সি। তাই না? এটা হচ্ছে সেন্টার অফ দ্য গ্যালাক্সি। এখন সেন্টার অফ দ্য গ্যালাক্সি ঠিক কাছাকাছি যে স্টারস গুলো আছে, সেন্টার অফ দ্য গ্যালাক্সির কাছাকাছি যে স্টারস গুলো আছে, এইখানে মনে করো চারপাশ থেকে যে স্টার গুলো ওকে নিয়ে ঘুরতেছে, সো এগুলো হচ্ছে গিয়ে ক্লোজেস্ট স্টারস। হ্যাঁ, এই যে একটা, 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 এগুলো হচ্ছে কি আমাদের ক্লোজেস্ট স্টারস। এগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে স্টারস ক্লোজেস্ট টু দ্য সেন্টার, এইভাবে বলি। এইগুলো হচ্ছে আমাদের পয়েন্টগুলো সরাই, পয়েন্টগুলো সরাই, লাইনগুলো একটু এইভাবে দিই। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইগুলা আর দিলাম না, এই কয়েকটাই। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে স্টারস ক্লোজেস্ট টু দ্য সেন্টার। এই স্টারগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেন্টারে খুব কাছাকাছি। তো সেন্টারের খুব কাছাকাছি হইলে সুবিধা কি? সেন্টারের খুব কাছাকাছি হইলে সুবিধা হচ্ছে এদের গ্র্যাভিটেশনাল ফোর্স এদের উপর কাজ করবে বেশি। তাহলে এখান থেকে আমি বলতে পারি হায়ার গ্র্যাভিটেশনাল পুল। ঠিক আছে, এদের গ্র্যাভিটেশনাল পুল অনেক বেশি, গ্র্যাভিটেশনাল ফোর্স এদের উপর কাজ করতেছে বেশি, কারণ এখানে সবাই কনজাস্টেড হয়ে আছে। সো সেন্টারও খুব ফাস্ট ঘুরবে। সো হায়ার গ্র্যাভিটেশনাল পুল, এই জন্য আমরা বলতে পারি হচ্ছে গিয়ে হায়ার ভেলোসিটিতে রোটেট করবে। কারেক্ট? যেহেতু এখানে গ্র্যাভিটেশনাল পুল বেশি, সো সেন্টারের একটা গ্যালাক্সি সেন্টার তার ক্লোজেস্ট যে স্টারস গুলো আছে বা ক্লোজেস্ট যে হচ্ছে গিয়ে গ্যালাক্সি গুলো আছে, সেই গ্যালাক্সি গুলোকে খুব ফাস্টার টান দিবে। আমরা স্টারে না যে আর একটু বড় কিছু লিখি, স্টারে না যে আমরা এগুলোকে গ্যালাক্সি বলি। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে আমরা লিখি হচ্ছে গিয়ে গ্যালাক্সিস ক্লোজেস্ট টু দ্য সেন্টার। সো গ্যালাক্সি গুলো খুব হায়ার গ্র্যাভিটেশনাল পুলের জন্য খুব ফাস্টার ঘোরার কথা। আচ্ছা, আরো কিছু গ্যালাক্সি থাকতে পারে, যেমন এই যে বাইরের দিকে এগুলা, এটা একটা, এটা একটা, এখানে, এখানে। সো এই যে এখানে যেগুলোকে দেখতে পাচ্ছ এগুলা, এগুলা হচ্ছে গিয়ে গ্যালাক্সিস ক্লোজেস্ট না, এটা হচ্ছে গিয়ে ফারদেস্ট বা ফার ফ্রম দ্য সেন্টার। তাহলে ফার ফ্রম দ্য সেন্টার যেহেতু, এদের উপরে গ্র্যাভিটেশনাল পুল হওয়ার কথা কি ন্যাচারালি কম, তাহলে এখানে হচ্ছে গিয়ে শুড হ্যাভ লোয়ার গ্র্যাভিটেশনাল পুল, যেহেতু এরা দূরে, তাই না? সো দূরে থাকলে অ্যাট্রাকশন ফোর্স তো ওইভাবে করে আগের মতো স্ট্রংলি কাজ করে না। কাছাকাছি আছে, এই জন্য হচ্ছে গিয়ে সেন্টার ওদেরকে খুব ফাস্টার পুল করতে পারে বা ওদের উপর অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হয়। সো এরা হচ্ছে হায়ার ভেলোসিটিতে রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরতে পারে। যত ডিস্টেন্স দূরে সরে যাবে তত হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল কম হয়ে যায়। গ্র্যাভিটেশনাল পুল যদি কম হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স কম কাজ করে। গ্র্যাভিটেশনাল ফোর্স যদি কম কাজ করে, সেই জন্য ওদের ভেলোসিটিটাও কি হওয়া উচিত? লোয়ার ভেলোসিটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি শুড হ্যাভ বা শুড বি হ্যাভিং লোয়ার ভেলোসিটি। কিন্তু এখানে ক্যাচটা, এই যে শুড বি হ্যাভিং লোয়ার ভেলোসিটি বললাম, বাট অ্যাকচুয়ালি, তাহলে ও আচ্ছা, এখানে একটা জিনিস বলে নেই, এদের ভেলোসিটি তো
কম হওয়ার কথা, তাই না? যেমন সূর্যের কথা চিন্তা করো, সান হচ্ছে আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে বড়, আমাদের সোলার সিস্টেমের সেন্টারে কে আছে? সান। ও হচ্ছে আমাদের দা অনলি স্টার। ওর চারপাশে প্ল্যানেট গুলো ঘুরতেছে, সো ওর সবচেয়ে কাছাকাছি যে ওটা হচ্ছে মার্কারি। মার্কারি যত ফাস্টার ঘুরে, নেপচুন বা আমি যদি ইউরেনাসের কথা চিন্তা করি, ওরা তো অনেক স্লো ঘুরে, তাই না? যত দূরে গ্র্যাভিটেশনাল ফোর্স তত কম কাজ করে, এগুলো সব স্লো ঘোরার কথা, সো এগুলো লোয়ার ভেলোসিটি হওয়ার কথা। তাহলে লোয়ার ভেলোসিটি হইলে ব্যাপারটা গ্রাফে যদি আমি দেখাইতে চাই যে এইদিকে ভেলোসিটি এদিকে ডিস্টেন্স, তাহলে আমি বলতে পারি যে ডিস্টেন্সের সাথে সাথে ভেলোসিটিটা আস্তে আস্তে কি হওয়ার কথা? কমে যাওয়ার কথা। ডিস্টেন্স যত বেশি ভেলোসিটি তত কম, ডিস্টেন্স যত কম ভেলোসিটি তত বেশি হওয়া উচিত। তাহলে সেই ক্ষেত্রে গ্রাফটা এরকম হওয়া উচিত, এটা আস্তে আস্তে যত ডিস্টেন্স বাড়বে ভেলোসিটি কমে যাবে। বাট মজার ব্যাপার হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাই তখন এই গ্রাফ এটা দেখা যায় না, আমরা তখন হচ্ছে গিয়ে গ্রাফ বি দেখি। এ হচ্ছে গিয়ে অ্যাজিউমড, বি হচ্ছে গিয়ে অবটেইনড বাই অবজারভেশন। তাহলে শুড বি হ্যাভিং লোয়ার ভি, তাহলে শুড বি হ্যাভিং লোয়ার ভি হলে এখান থেকে আমরা বলতে পারি শুড শো গ্রাফ এ, কারণ গ্রাফ এতে এখানে বলা আছে এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে ডিস্টেন্স আস্তে আস্তে আমি যত বাড়াচ্ছি ভেলোসিটি তত আস্তে 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 কমে আসতেছে। সো এটা অ্যাজিউমড করা, বাট প্র্যাকটিক্যালি আমরা হচ্ছে কি এটা দেখি না। প্র্যাকটিক্যালি আমরা দেখি যে ভেলোসিটি যতই ডিস্টেন্স বাড়ুক না কেন, আমরা এই যে ভেলোসিটি যে এখানে বেশি পাইছি, পরবর্তীতে ডিস্টেন্স বাড়ার সময়ও ভেলোসিটি এরকম বেশিই থাকে, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে ভেলোসিটি বেশি থাকে কেমনে? থাকার তো কথা না। প্র্যাকটিক্যালি আমরা কি জানি? প্র্যাকটিক্যালি আমরা জানি ডিস্টেন্স যত কম হবে, কাছাকাছি থাকবে, তত হায়ার ফোর্স অ্যাট্রাক্ট করবে, তত যত বেশি ফোর্স মানে এটা অ্যাপ্লাইড হবে তত বেশি ভেলোসিটিতে ঘুরবে, এবং যত দূরে চলে যাবে ফোর্স তত গ্র্যাভিটেশনাল ফোর্স তত কম কাজ করবে। ডিস্টেন্সের সাথে তো স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। সো ডিস্টেন্স বাড়লে গ্র্যাভিটেশনাল ফোর্স কমে যায়, কমে গেলে এখান থেকে হচ্ছে ভেলোসিটি লো হয়ে যাওয়ার কথা, গ্রাফ এ আসার কথা। বাট আমরা প্র্যাকটিক্যালি যখন নিয়ে কাজ করতে গেছি তখন দেখি যে গ্রাফ বি আসে। তাহলে শুড শো গ্রাফ এ, বাট প্র্যাকটিক্যালি ভি আস্তে করে কি হয় না, এখান থেকে স্লো ডাউন হয়ে যায় না, ভি রিমেইনস হাই। এটা হচ্ছে মেইন কথা। ভেলোসিটিটা কিন্তু কমে আসার কথা ছিল, বাট প্র্যাকটিক্যালি ভিটা হচ্ছে গিয়ে হাই থাকে, এবং প্র্যাকটিক্যালি ভি যখন হাই থাকে তখন ও কি করে? শোজ গ্রাফ বি। এবং বি এর গ্রাফটার দিকে একটু তাকাও, বি এর গ্রাফটা কিন্তু দেখতে দেখা যাচ্ছে যে ভেলোসিটি কমে নাই, ভেলোসিটি এখানে কনস্ট্যান্ট আছে। সো এখন কথা হচ্ছে যে এইখানে ও যে বি দেখাচ্ছে কেন, ভেলোসিটিটা তো বেশি আছে কেন? ভেলোসিটি বেশি আছে তার মানে হচ্ছে কি ডেফিনেটলি ওর উপরে যে ফোর্সটা কাজ করতেছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই গ্র্যাভিটেশনাল ফোর্সটা যেটা আমরা একটু আগেই নিউটনের ফর্মুলা দিয়ে বললাম যে ডিস্টেন্স যত বাড়বে ফোর্স তত কমে যাবে, সেটা কমতেছে না, তার মানে ফোর্স বেশি আছে। এখন ফোর্স বাড়ানোর বুদ্ধি কি, বা ফোর্স আগের মতো বেশি রাখার বুদ্ধি কি? ডিস্টেন্স তো বাড়ছেই, ডিস্টেন্স বাড়ার সাথে সাথে ফোর্সকেও আমি কমাতে চাই না, তাহলে আমার কি করতে হবে? আমাদের ইকুয়েশন ছিল কিরকম? গ্র্যাভিটেশনাল ফোর্সের এফ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই দ্য ডিস্টেন্স স্কোয়ার, এরকম ছিল। সো ডিস্টেন্স যত বাড়বে তত ফোর্স খুব ফাস্টার কমে যাবে, দ্যাটস ট্রু। বাট আমি যদি এখান থেকে ডিস্টেন্সটা বাড়ার সাথে সাথে ম্যাস যে কোনো একটা বাড়ায় দিই, তাহলে তো হয়ে গেল, ফোর্সটা আর হচ্ছে কি আগের মতো কমে যাবে না, ফোর্স সেম থাকবে। সো আমি যেটা দেখতে পাচ্ছি ভেলোসিটি কমে যায় নাই, তার মানে আগেকার যে ফোর্সটা কাজ করছিল এখনো এরকমই ফোর্স কাজ করছে। কিন্তু ডিস্টেন্স যত বেড়ে যাবে তত আশেপাশের ম্যাটেরিয়ালের ম্যাস কমে যাওয়ার কথা না? তো হায়ার ফোর্স যদি আমি রাখতে যাই, ডিস্টেন্স তো আস্তে আস্তে বাড়তেছে, ডিস্টেন্স বাড়লে ফোর্স কমে যাওয়ার কথা। বাট আমি দেখতে পাচ্ছি গ্রাফে এবং প্র্যাকটিক্যালি কাজ করে যেটা আসলে ফোর্সটা কমে যাচ্ছে না। দ্যাট মিনস ডেফিনেটলি ম্যাস অনেক বেশি, m1 অথবা m2 যে কোনো এক জায়গায় ম্যাস বেশি আছে। কথা হচ্ছে ম্যাস তো বেশি নাই, আবার গ্রাফও মিলানো যাচ্ছে না। যত ডিস্টেন্স বেড়ে যাচ্ছে আমি তো কোথাও ম্যাস এক্সট্রা অ্যাড করতেছি না, তো ম্যাস তো অ্যাড হচ্ছে না। ডিস্টেন্সের সাথে সাথে ওর ফোর্সের অ্যামাউন্টটা সেম থাকতেছে, ভেলোসিটিও সেম থাকতেছে। সো দেয়ার হ্যাজ টু বি এক্সট্রা কিছু গ্র্যাভিটেশনাল ফোর্সেস আউট দেয়ার, যেই গ্র্যাভিটেশনাল ফোর্সটা এক্সিস্ট করতেছে, বাট আমি ক্যালকুলেশন দিয়ে বুঝাতে পারতেছি না। কারণ গ্যালাক্সি যত একজন আরেকজন থেকে দূরে চলে যায়, একটা ম্যাস আর একটা ম্যাস পার্টিকেল থেকে ডিস্টেন্স বাড়তে থাকে এবং মাঝখানে গ্যাপ তৈরি হইতে থাকে। সো ওখানে তো আর ম্যাস নাই,
তাহলে এক্সট্রা গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে ফোর্সটাকে বা ভেলোসিটিকে রেখে দিচ্ছে কে? এই এক্সট্রা ম্যাটেরিয়ালটা আসতেছে কোত্থেকে? তার মানে দেয়ার আর ডেফিনেটলি সাম এক্সট্রা ম্যাটেরিয়ালস আউট দেয়ার, যারা আমরা দেখতে পাচ্ছি না, বাট ওটা আছে। সো ওইখান থেকে পরবর্তীতে আমরা এই গ্রাফের সাথে লজিকটাকে যদি মিলাইতে চাই এবং ব্যালেন্স আউট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এক্সট্রা কিছু ম্যাথ এখানে কনসিডার করতে হয়, যে ম্যাথগুলো নাই, আমরা দেখতে পাচ্ছি না, হিসাবে আসতেছে না, বাট আমরা ধরে নিচ্ছি এখানে কিছু ম্যাথ অবশ্যই আছে, এক্সিস্ট করতেছে, যে কিনা ইভেনচুয়ালি ডিস্টেন্স বাড়ার পরেও ওর ফোর্সকে কমায় ভেলোসিটিকে কমতে দিচ্ছে না, ফোর্সটা সেম রাখতেছে, ভেলোসিটিও সেম রাখতেছে। ওই যে আমার ইনভিজিবল ম্যাথ যেটা ইভেনচুয়ালি ভেলোসিটি সেম রাখতেছে, সেই ম্যাথটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডার্ক ম্যাটার। ঠিক আছে, তাহলে শোস গ্রাফ বি, এই যে গ্রাফ বি শো করে, সো এইখানে হচ্ছে গিয়ে ভেলোসিটি সেম রাখার জন্য ম্যাস দেয়ার হ্যাজ টু বি, বা দেয়ার মাস্ট বি, এমনি লিখি, দেয়ার মাস্ট বি সাম ম্যাস দ্যাট উই ক্যান সি। কারণ এই ম্যাস না থাকলে গ্র্যাভিটেশনাল ফোর্স থাকার কথা না, গ্র্যাভিটেশনাল ফোর্স সেম থাকার কথা না, ডিস্টেন্সের সাথে সাথে কমে যাওয়ার কথা। তাহলে দ্যাট উই ক্যান্ট সি, এইটাকেই পরবর্তীতে হচ্ছে আমরা কি বলবো, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডার্ক ম্যাটার। যে ম্যাটেরিয়ালটা আমরা দেখতে পাচ্ছি না, বাট দেয়ার ইজ এক্সিস্টিং সাম ম্যাসেস দ্যাট ইজ ইভেনচুয়ালি ফোর্সটাকে কমতে দিচ্ছে না এবং ভেলোসিটিকেও কমতে দিচ্ছে না। গ্রাফ অ্যাজিউম করে নেওয়া হয়েছিল এ, ম্যাথমেটিক্যালিও আসার কথা এ, প্র্যাকটিক্যালি যে দেখতেছি এ আসে না, বি আসে, মানে ভেলোসিটি কমে না। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডার্ক ম্যাটার। আচ্ছা, ডার্ক এনার্জি কিন্তু ডিফারেন্স জিনিস। ডার্ক এনার্জি হচ্ছে, তুমি চিন্তা করো, ওই যে বিগ ব্যাং এর কথা বললাম, শুরুতে যখন বিগ ব্যাং হইলো, হওয়ার সাথে সাথে যেই ভেলোসিটিটা ছিল, পার্টিকেল গুলো যত আস্তে আস্তে দূরে সরে গেছে, ভেলোসিটি আস্তে আস্তে কি হওয়া উচিত, কমে আসা উচিত। এবং ওই যে আমরা দুইটা থিওরি দিছি, সেটা হচ্ছে একটা থিওরি বলে যে এটা কন্টিনিউয়াসলি এক্সপ্যানশন হচ্ছে, আর একটা থিওরি বলে এক্সপ্যানশন হতে হতে এক সময় ভেলোসিটি জিরো হবে, এটা আবার কম্প্রেশনে চলে আসবে, আবার এক্সপ্যানশন হবে, আবার কম্প্রেশনে চলে আসবে। সো ভেলোসিটি জিরো হওয়া উচিত। ইনিশিয়ালি অনেক হাই মোমেন্টাম থাকার জন্য এটা চারপাশে ছড়ায় গেছে হাই ভেলোসিটিতে, ওকে ফাইন, বাট ভেলোসিটি তো যত দূরে সরতে থাকবে, একটা সময় ভেলোসিটি আস্তে আস্তে ক্ষয় হয়ে ক্ষয় হয়ে ক্ষয় হয়ে ক্ষয় হয়ে ক্ষয় হয়ে স্লো হয়ে আসার কথা ভেলোসিটি। তো ভেলোসিটি স্লো হয়ে আসার কথা, দিস ইজ দ্য অ্যাজিউমড ডিসিশন, বাট আমরা দেখছি যে ভেলোসিটি ইভেনচুয়ালি ক্ষয় হচ্ছে না, ভেলোসিটি কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে। এবং ওই যে আমরা যে একটা থিওরির কথা তোমাদেরকে ক্লাসের একদম শুরুতে বলেছিলাম, এই যে এই থিওরিটা, যে অসিলেটিং ইউনিভার্স থিওরি, সেটা হচ্ছে আফটার সার্টেন অ্যামাউন্ট অফ এক্সপেনশন গ্র্যাভিটেশনাল পুল যেটা, সেটা ভেলোসিটিকে ওভারকাম করবে, বাট প্র্যাকটিক্যালি ওভারকাম করতে পারতেছে না। গ্র্যাভিটেশনাল পুল যেটা আছে, টেনে ধরতে চেষ্টা করতেছে পার্টিকেল গুলাকে আবার কম্প্রেশনের জন্য, বাট ওইটাকে ওভারকাম করে ভেলোসিটি কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে। তো আমরা অ্যাজিউম করতেছি যে এরকম হওয়া উচিত, ভেলোসিটি একসময় জিরো হয়ে যাওয়া উচিত, বাট ভেলোসিটি জিরো না হয়ে উল্টা যেটা হচ্ছে কন্টিনিউয়াস ভেলোসিটি বেড়ে যাচ্ছে। সো কিছু না কিছু তো একটা এনার্জি সাপ্লাই করতেছে, কে করতেছে? এখানে তো এক্সট্রা কোনো মোটরও লাগানো হচ্ছে না, নতুন কেউ যে মাঝ রাস্তায় ধাক্কাও দিতেছে না, এক্সপ্যানশন হচ্ছে ইউনিভার্সের এবং হয়েই যাচ্ছে। গ্র্যাভিটেশনাল পুল দিয়ে এদেরকে টেনে কাছে আনার কোনো চান্স আর নাই, গ্র্যাভিটেশনাল পুলের চাইতে ওভারকাম করে যাচ্ছে ভেলোসিটি। তাহলে এক্সট্রা এনার্জিটা পাচ্ছে কোত্থেকে? আমরা যেহেতু এক্সট্রা এনার্জি অ্যাজিউম করতেছি হওয়ার মানে নাই, এক্সট্রা এনার্জি কেউ দিচ্ছে না, বাট প্র্যাকটিক্যালি আমরা যখন যাচ্ছি তখনই দেখতেছি জিনিসটা ডিসিশনটা পুরোপুরি কন্ট্রাডিক্ট করে এবং ভেলোসিটি কন্টিনিউয়াসলি বেড়েই যাচ্ছে, এক্সপেনশন কন্টিনিউয়াসলি বেড়েই যাচ্ছে। কোত্থেকে এনার্জিটা আসতেছে, সেই এনার্জিকে আমরা বলি হচ্ছে ডার্ক এনার্জি। ঠিক আছে, তাহলে ডার্ক এনার্জির ব্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট। ডার্ক এনার্জির কথা যখন বলবো, তখন হচ্ছে আমরা বলবো যে ফর এক্সপেনশন once the velocity would be overcome by the gravitational pull. এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। ফর এক্সপেনশন
ওয়ান্স এক সময় এক্সপ্যান্ড হইতে হইতে ভেলোসিটি আস্তে আস্তে কমে 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 জিরো হয়ে যাবে এবং ভেলোসিটিকে ওভারকাম করবে হচ্ছে গিয়ে গ্র্যাভিটেশনাল পুলটা। বাট প্র্যাকটিক্যালি velocity v is increasing going against অথবা ওভারকামিং দ্য গ্র্যাভিটেশনাল পুল, এভাবে লিখি। ভেলোসিটিটা কি হচ্ছে প্র্যাকটিক্যালি কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতেছে, ওভারকামিং দ্য গ্র্যাভিটেশনাল তাহলে এখন কথা হচ্ছে এই ভেলোসিটি আসতেছে কোত্থেকে? from where the energy is coming out. এখানে একটা কোশ্চেন অ্যারাইজ করলো, from where this extra energy is working. কোত্থেকে এক্সট্রা এনার্জিটা আসতেছে? এই কোশ্চেনের অ্যান্সারটাই হচ্ছে কি আমাদের ডার্ক এনার্জির ডেফিনিশন। যে এনার্জিটা আমরা দেখতে পাচ্ছি না বাট এনার্জিটার এক্সিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি। যে ম্যাটার আমরা দেখতে পাচ্ছি না বাট ম্যাটারের এক্সিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি, ওর ইফেক্ট দেখা যাচ্ছে, এক্সিস্টেন্স দেখা যাচ্ছে না। তাহলে একটা হচ্ছে ডার্ক ম্যাটার, একটাকে আমরা বলবো হচ্ছে ডার্ক এনার্জি। এবং খেয়াল করে দেখো আমাদের ইনভিজিবল অবজেক্ট হচ্ছে 20%, 22%, ইনভিজিবল এনার্জি হচ্ছে 74%, স্টার্স অ্যান্ড এটসেট্রা হচ্ছে মাত্র 0.4%, অ্যান্ড ইন্টারগ্যালাকটিক গ্যাস হচ্ছে 3.60%। সো 74%ই কিন্তু ইনভিজিবল এনার্জি, ডার্ক এনার্জি চারপাশে। আমরা যে এনার্জি দেখি যে সান থেকে এনার্জি আসতেছে, আমরা হিট জেনারেট করতেছি, আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতেছি, আমি যদি ওভারঅল ইউনিভার্সের আসপেক্টে বলি তাহলে আমাদের এই এনার্জি হচ্ছে মাত্র কত? ইনভিজিবল আমাদের এই যে স্টার্স অ্যান্ড আদার স্টাফস থেকে 0.4% অ্যান্ড ইন্টারগ্যালাকটিক গ্যাস থেকে যা আসতেছে এইটুকু। বাকি পুরো 74% একটা ডার্ক এনার্জি বা ইনভিজিবল এনার্জির স্টেটে আছে। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, নেক্সটে যাই ক্রিটিক্যাল ডেনসিটির কথা। ক্রিটিক্যাল ডেনসিটি কি জিনিস? ক্রিটিক্যাল ডেনসিটি বলছে ডেফিনিশনে ইজ দ্য স্পেসিফিক ডেনসিটি দ্যাট ব্যালেন্সেস দ্য এক্সপেনশন অফ দ্য ইউনিভার্স অ্যান্ড দ্য অ্যাক্টিং গ্র্যাভিটি resulting in the universe being stable and taking on a flat geometric shape. তো ক্রিটিক্যাল ডেনসিটি বলতে আসলে কি বোঝায়? ক্রিটিক্যাল ডেনসিটি বলতে বোঝায় যে আমাদের এই যে এক্সপেনশনটা হচ্ছে, এই এক্সপেনশনটা হতে 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 একটা স্পেসিফিক রোতে, মানে এক্সপেনশন যখন হয় এটা তো ভেলোসিটি আছে। সো ক্রিটিক্যাল ডেনসিটির এক্সপ্লেনেশনের ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে ভেলোসিটিটা যদি আমরা অনেক হাই ভেলোসিটি ধরি। কত হাই ভেলোসিটি ধরবো? মুক্তিবেগ বা আমাদের স্কেপ ভেলোসিটি যেটা আছে সেই স্কেপ ভেলোসিটির মতো ভেলোসিটি ধরবো। যে আমাদের যে এক্সপেনশনটা হচ্ছে গিয়ে আমাদের স্কেপ ভেলোসিটির ইকুয়াল। তো যদি স্কেপ ভেলোসিটিতে মানে স্কেপ ভেলোসিটির অ্যামাউন্টে যদি আমার হচ্ছে গিয়ে পার্টিকেল গুলা বা স্টার্স গুলা বা গ্যালাক্সি গুলা একজন আরেকজন থেকে দূরে সরে যেতে থাকে, এক্সপেনশন হইতে থাকে, তাহলে এই এক্সপেনশন এবং হচ্ছে গ্র্যাভিটি দুইটার মধ্যে সুন্দর একটা ব্যালেন্স ক্রিয়েট হয় যে স্পেসিফিক ডেনসিটিতে, ওইটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আমাদের ক্রিটিক্যাল ডেনসিটি। তাহলে ক্রিটিক্যাল ডেনসিটির জন্য আমাদের এখানে ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে আমরা যে ভেলোসিটিটা নিব সেই ভেলোসিটিটা কোন ভেলোসিটি হবে? স্কেপ ভেলোসিটি হবে, স্কেপ ভেলোসিটি হবে। ঠিক আছে, ভিটা হবে হচ্ছে স্কেপ ভেলোসিটি। তাহলে স্কেপ ভেলোসিটির ফর্মুলা কি? আমরা স্কেপ ভেলোসিটির ফর্মুলা জানি হচ্ছে গিয়ে VE is equals to √2g M divided by R, √2gm by R। যদিও এখানে R বলতে আমরা ওই যেই প্ল্যানেট থেকে স্কেপ ভেলোসিটি হিসাব করি, এটা হচ্ছে ক্যাপিটাল M হচ্ছে প্ল্যানেটের ম্যাস, আর হচ্ছে প্ল্যানেটের রেডিয়াস। আমরা এখানে ক্যাপিটাল Rটা ধরছি হচ্ছে ইউনিভার্স যে এক্সপেনশন হচ্ছে ইনা স্ফেরিক্যাল ফর্ম ধরে নিচ্ছি, স্ফেরিক্যালি হচ্ছে ইউনিভার্সটা এক্সপেনশন করতেছে। সো ইউনিভার্সের ওই স্ফেরিক্যাল ফর্মের রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াস অফ দা এই ক্যাপিটাল R যেটা, এটা ইউজ করছি হচ্ছে এই হিসেবে রেডিয়াস of the expanding
spherical shaped universe. আমাদের ইউনিভার্সটা যেটা এক্সপ্যান্ড করতেছে সেটার স্ফেরিক্যাল শেপ হইলে তার স্ফেরিক্যাল শেপে যে এক্সপ্যান্ড করছে তার রেডিয়াসটা হচ্ছে আমাদের এখানে ক্যাপিটাল আর, আর ক্যাপিটাল এম হচ্ছে আমার যত ম্যাস আছে সেটা। তাহলে স্কেপ ভেলোসিটি v ইকুয়ালস টু √2gm ডিভাইডেড বাই r। এখন যদি আমি বোথ সাইড স্কয়ার করে দিই তাহলে এখানে আসবে ve স্কয়ার, এখানে আসবে হচ্ছে গিয়ে 2g ক্যাপিটাল M ডিভাইডেড বাই r। এন্ড এখান থেকে হচ্ছে আমরা 2g ডিভাইডেড বাই r কে রেখে দিতে পারি। ম্যাসকে আমরা ভেঙে লিখতে পারি কি? ম্যাসকে আমরা ভেঙে লিখতে পারি হচ্ছে গিয়ে রো মাল্টিপ্লাইড বাই ভি, ভলিউম, রো ইন্টু ভি। ম্যাসকে লেখা যায় রো ভি। তাহলে নেক্সট লাইনে আমরা আবার হচ্ছে গিয়ে এই রোটাকে রেখে দিতে পারি 2g রো ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, এটুক রেখে দিতে পারি। আর এই যে আমার ভলিউম যেটা আছে, যেহেতু স্ফেরিক্যাল শেপড ইউনিভার্স হিসেবে এটা এক্সপ্যান্ড করতেছে, সো এই জন্য ভলিউমকে আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউবড। তাহলে 4/3 পাই আর কিউবড, আর এখানে একটা আর ক্যান্সেল আউট হয়ে এখানে আসবে হচ্ছে গিয়ে আর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিলে 4 × 2, এখান থেকে আসবে 8, নিচে থাকবে হচ্ছে গিয়ে 3। তাহলে 4 × 2 8 ডিভাইডেড বাই 3 জি মাল্টিপ্লাইড বাই রো মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল আর, জি রো মাল্টিপ্লাইড বাই আসবে হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এটা আমরা স্কেপ ভেলোসিটির স্কয়ারের ভ্যালুটা পেলাম। এখন স্কেপ ভেলোসিটি আমরা একটু আগে ওই যে হাবলের ফর্মুলা থেকে দেখলাম v is equals to h into d। আমরা ওই যে ডিসটেন্স, যেটা ডিসটেন্সকে এখন হচ্ছে কি ধরে নিছি? r ধরে নিছি। সো ওই যে রেডিয়াস অফ দ্য এক্সপেন্ডিং স্ফেরিক্যাল শেপড ইউনিভার্সের সবার মধ্যে ডিসটেন্স হচ্ছে r। তাহলে v ইকুয়ালস টু হচ্ছে h ডিভাইডেড বাই r হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ভিটাকে এখন তো আমরা স্কেপ ভেলোসিটি ধরতেছি এখানে ভিটা, তাহলে সেই ক্ষেত্রে স্কেপ ভেলোসিটি উইল বি h ইন্টু r। এটাকে নিয়ে আমরা এখানে বসাইতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে VE এর জায়গায় বসানো যাবে হচ্ছে h ইন্টু r এবং তার সাথে স্কয়ার। আর এই পাশে থাকবে হচ্ছে 8 ডিভাইডেড বাই 3 g রো ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে h স্কয়ার r স্কয়ার, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 8 ডিভাইডেড বাই 3 g রো ক্যাপিটাল আর। এখানে একটা r আছে, এখানে একটা r স্কয়ার আছে, একটা r কাটা চলে যাবে। আমি যদি এখান থেকে তোমাকে শুধুমাত্র রো এর ভ্যালুটা বের করতে বলি, রো এর ভ্যালুটা তাহলে কি হবে? 3 যে এই পাশে গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 3 ক্যাপিটাল H স্কয়ার, আর নিচে ডিভাইড হবে হচ্ছে গিয়ে 8 দিয়ে, নিচে ডিভাইড হবে হচ্ছে গিয়ে g এন্ড রো দিয়ে, আর r আর r স্কয়ার ক্যান্সেল আউট হওয়ার পর এখানে একটা ক্যাপিটাল আর থাকবে। তাহলে রো হচ্ছে গিয়ে 3h স্কয়ার r ডিভাইডেড বাই 8g রো। ঠিক আছে, আর কিউব দিয়ে আর কাটছি 4/3 পাই আর কিউবড। ও হ্যাঁ, মানে 4 × 2 8 ডিভাইডেড বাই 3 জি রো আর কিউবড, আর সরি এখানে স্কয়ার হবে, তাই না? এখানে আর কিউবড ডিভাইডেড বাই আর, তাহলে আর স্কয়ার হবে। তাহলে এখানেও থাকবে স্কয়ার, এখানেও থাকবে স্কয়ার, এই পাশে তাহলে স্কয়ার গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে তো আর থাকতেছে না। তাহলে আমার আসতেছে হচ্ছে 3h স্কয়ার ডিভাইডেড বাই 8g রো। এখান থেকে তাহলে আমরা কি পেয়ে গেলাম? এখান থেকে আমরা রো এর একটা ভ্যালু পেয়ে গেলাম। এই যে রো এর যে ভ্যালুটা পেয়ে গেলাম, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে রো সি, মানে হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ডেনসিটি। ক্রিটিক্যাল ডেনসিটিকে আমরা হচ্ছে গিয়ে রো সি দিয়ে লিখি। তাহলে রো সি ইজ ইকুয়ালস টু 3h স্কয়ার ডিভাইডেড বাই 8g রো, এরকম একটা ইকুয়েশন আমি এখান থেকে সুন্দর মতো পেয়ে যাবো আর কি। ঠিক আছে, তাহলে এখন ঠিক আছে, তাই না? আর স্কয়ার h স্কয়ার আর স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল ডেনসিটির একটা ইকুয়েশন পাওয়া গেল। এখন এখান থেকে নেক্সট আবার ডেনসিটি প্যারামিটার নামে আরেকটা প্যারামিটার আছে, এটা একটু জেনে রাখতে হবে। ডেনসিটি প্যারামিটার বেসিক্যালি কি দিয়ে এক্সপ্রেস করা হয়? এটাকে এক্সপ্রেস করা হয় হচ্ছে গিয়ে ওহম দিয়ে। ডেনসিটি প্যারামিটার ইজ বেসিক্যালি দ্য রেশিও অফ দ্য অ্যাভারেজ রো এন্ড দ্য ক্রিটিক্যাল ডেনসিটি। এভারেজ রো আর হচ্ছে কি ক্রিটিক্যাল ডেনসিটি, এই যে রো আর রো সি। সো উপরে যে রোটা আছে এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেনসিটি, আর উপরে যে রোটা আছে এটা হচ্ছে আমাদের ওভারঅল ইউনিভার্সের যে এভারেজ ডেনসিটিটা আছে সেটা। এই দুইটার রেশিওকে আমরা বলি হচ্ছে ওমস। এটা আমরা ওম বা ওমেগা দিয়ে প্রকাশ করি, এটাকে বলা হয় হচ্ছে ডেনসিটি প্যারামিটার অফ দ্য ইউনিভার্স। তাহলে রো অ্যাভারেজকে আমরা ধরে নিলাম হচ্ছে শুধুমাত্র রো, আর রো সি যেটা, এটার ভ্যালু হচ্ছে আমরা পাইছি 3h স্কয়ার ডিভাইডেড বাই 3h স্কয়ার ডিভাইডেড বাই 8g রো, এরকম। তাহলে এটা যে উপরে গুণ হয়ে যাবে আমাদের
এইখানে কি করলাম 1 মিনিট এইখানে তো আমরা একটু ভুল করছি, সেটা হচ্ছে 4 × 2 8 আসলো, জি আর হচ্ছে গিয়ে রো এখানে থাকলো, সাথে তো একটা পাইও থাকে, আর কিউব কাটাকাটির পরে এখানে একটা পাই থাকে, তাই না? এই যে জি রো আর স্কোয়ার তার সাথে একটা পাই থাকবে, জি রো আর স্কোয়ার তার সাথে একটা পাইও থাকবে, এবং ক্যান্সেল আউট হওয়ার পরে 3 এই পাশে যে যখন এইচ স্কোয়ারের সাথে গুণ হবে এটা গুণ হলো, নিচে থাকবে হচ্ছে কি 8 জি রো পাই, 8 জিরো পাই, একটা পাই আছে। তাহলে এখানে যদি 8 জিরো পাই হয়, আমরা হচ্ছে কি এখান থেকে তখন ডিভাইড করব, তাহলে এখানে একটা পাই দিয়ে 8 জিরো পাই, এইটা যে উপরে হচ্ছে কি আমাদের পরবর্তীতে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এই যে 8 জিরো পাই ডিভাইডেড বাই 3 এইচ স্কোয়ার, এরকম একটা ভ্যালু তখন হচ্ছে আমি এখান থেকে পেয়ে যাব আর কি। আর কি ভুল করছি? 8 জি 4/3 pi r cubed 2g divided by r 2g rho divided by r multiplied by volume 2g rho divided by r 4/3 pi r cubed, এটুক ঠিক আছে। তাহলে 4 × 2 আমার থাকতেছে হচ্ছে 8 divided by 3 g into rho into r square into pi, এই পর্যন্ত ঠিক আছে। তাহলে 8/3 g rho r square into pi, এটাও ঠিক আছে। h স্কয়ার আর স্কয়ার 8/3 g রো আর স্কয়ার পাই, এটাও ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা ভুল করছি সেটা হচ্ছে রো তো আমরা বের করে ফেলতেছি, রো যদি আমরা ফাইন্ড আউট করতে যাই তাহলে এই পাশে আসবে হচ্ছে 3h স্কয়ার আর স্কয়ার দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, 8g আর পাই আসবে নিচে, এখানে তো আর রো থাকবে না, রো তো আমরা অলরেডি বের করে ফেলছি এই পাশে, তাই না? তাহলে 8g তার সাথে থাকবে হচ্ছে পাই, এই 3h স্কয়ার ডিভাইডেড বাই 8g পাই, 8g আর পাই তিনজন যাবে ডিভিশনে, রো বের করব, আর স্কয়ার ক্যান্সেল আউট, তাহলে 3h স্কয়ার ডিভাইডেড বাই 8g পাই। এই তো এর জন্য তো বলি মিলতেছে না কেন। তাহলে এইখান থেকে হচ্ছে 8g রো থাকবে না, এইখানে থাকবে হচ্ছে কি 8g পাই, আর রো এভারেজকে আমরা হচ্ছে গিয়ে রো ধরে নিছি। তাহলে এখন এই 8g পাই উপরে যে গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 8 পাই জি, তার সাথে উপরের যে রো এভারেজ আছে সেই রো এভারেজ, এটাকে আমরা শুধু রো না লিখে এভারেজও লিখতে পারি, কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে আমাদের সেই এভারেজ রো যেটা আছে সেইটা, আর নিচে যে 3h স্কয়ার আছে সেই 3h স্কয়ারের জায়গায় থাকবে। সো 8 পাই জিরো ডিভাইডেড বাই হচ্ছে 3h স্কয়ার, এই এখন মিলছে। তাহলে এটা একটু মাথায় রাখার চেষ্টা করব, ডেনসিটি প্যারামিটার এগুলো দিয়ে নরমালি হচ্ছে গিয়ে ম্যাথটা আসার কথা না, বাট ফর্মুলাটা একটু দেখায় রাখলাম। ডেনসিটি প্যারামিটার জেনে আমার লাভ কি? জেনে লাভ হচ্ছে ইউনিভার্সের 3 রকমের ক্লাসিফিকেশনে আমরা হচ্ছে গিয়ে এটাকে বসাইতে পারি, ক্লোজড ইউনিভার্স, ওপেন ইউনিভার্স আর ফ্ল্যাট ইউনিভার্স। যদি কখনো এমন হয় আমাদের এই যে রো যেটা আছে মানে রো অ্যাভারেজ যেটা, এই রো অ্যাভারেজের ভ্যালুটা যদি আমাদের ক্রিটিক্যাল রো এর চাইতে বড় হয়, রো অ্যাভারেজের ভ্যালুটা যদি রো সি এর চাইতে বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে ওহমের ভ্যালু হবে হচ্ছে গ্রেটার দেন 1। তাহলে এটার ক্ষেত্রে ওহমের ভ্যালু হবে হচ্ছে গ্রেটার দেন 1। এরকম যদি হয় তাহলে ইউনিভার্সের শেপ তখন আমরা কি ধরি? এটার জন্য ইউনিভার্সের শেপ আমরা ধরি হচ্ছে গিয়ে ক্লোজড ইউনিভার্স। ক্লোজড ইউনিভার্স এটা। যদি উল্টাটা হয়, রো অ্যাভারেজ এটার ভ্যালুটা ক্রিটিক্যাল যে রো আছে তার চাইতে যদি ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে উপরের ভ্যালুটা স্মলার, নিচের ভ্যালুটা বিগার। সো সামথিং স্মলার ডিভাইডেড বাই সামথিং বিগার উইল বি আ ফ্র্যাকশনাল ভ্যালু। তাহলে আমাদের ওহমের ভ্যালু আসবে হচ্ছে লেস দেন 1। যদি এরকম ভ্যালু আসে তাহলে সেই ক্ষেত্রে ইউনিভার্সকে আমরা ধরে নেই হচ্ছে গিয়ে ওপেন ইউনিভার্স। ওপেন ইউনিভার্সটা ওই যে ঘোড়ার পিঠে যেরকম একটা জিন থাকে না, ওইরকম, ওই যে ঘোড়ায় ওঠার সময় ঘোড়ার পিঠে যে জিনটা থাকে যেটার উপর মানুষ উঠে বসে, ওইটার মতো দেখতে হবে আর কি। আর যদি উল্টা হয়, এরকম হয় যে রো অ্যাভারেজ উপরে যেটা আছে আর রো ক্রিটিক্যাল দুইটাই হচ্ছে গিয়ে সেম ভ্যালুর, সেম ভ্যালু হলে ওহম যখন বের করতে যাব তখন ওহমের ভ্যালুটা কত আসবে? সামথিং ডিভাইডেড বাই সামথিং, সেম ভ্যালু, তাহলে হয়ে যাবে 1। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে গিয়ে ইউনিভার্সটা ফ্ল্যাট ইউনিভার্স। ফ্ল্যাট আর্থ, ফ্ল্যাট ইউনিভার্স একটা আলাদা সোসাইটি আছে, তো এটাকে আমরা তখন বলি ফ্ল্যাট ইউনিভার্স। সো ওহমের ভ্যালুটা আমার জানা লাগবে কেন? কারণ ওহমের ভ্যালুটা জানার আগে আমাকে রো সি জানতে হয়। সো আমি ক্রিটিক্যাল ডেনসিটি আমাকে জানা লাগবে, বিকজ এইটা জানলে আমি ওহমে আসতে পারবো বা ওমেগায় আসতে পারবো ডেনসিটি প্যারামিটারে। ডেনসিটি প্যারামিটারের উপর বেস করে ইউনিভার্সের যে বেসিক ক্লাসিফিকেশন গুলো আছে ওগুলোর আমরা ব্যাখ্যা দিতে পারবো। 3 রকম ইউনিভার্সের ব্যাখ্যা আমরা হচ্ছে গিয়ে এখান থেকে লিখতে পারবো আর কি।
তো এখানে একটা গ্রাফ দিয়ে এটা বোঝানো আছে যে যদি আমরা এরকম বিগ ব্যাং এর পর থেকে নিয়ে শুরু করে কারেন্ট টাইমের কথা চিন্তা করি আর যদি কারেন্ট শেপের কথা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে একটা ক্লোজড ইউনিভার্স হচ্ছে গিয়ে এরকম একটা প্যারাবোলিক শেপের মধ্যে আসবে। গ্রিন কালারের লাইনটা দিয়ে হচ্ছে প্লেন ইউনিভার্স বা হচ্ছে ফ্ল্যাট ইউনিভার্সের কথা বলা, আর এই ব্লু কালারটা দিয়ে হচ্ছে কি আমার ওপেন ইউনিভার্স ইনফিনিটিতে চলে যাবে সেটার কথা বলা। তাহলে আমাদের ক্লোজড ইউনিভার্সের জন্য রো গ্রেটার দেন রো সি হইতে হয়, মানে রো অ্যাভারেজ গ্রেটার দেন রো সি হইতে হয়। আর ওপেন ইউনিভার্সের জন্য হচ্ছে গিয়ে রো লেস দেন রো সি হইতে হয় ওপেনের জন্য, আর প্লেন ইউনিভার্স বা ফ্ল্যাট ইউনিভার্সের জন্য রো ইকুয়ালস টু রো সি। বাস এই পর্যন্ত জিনিসপাতি একটু মাথায় রাখবো। হাউ ইজ দ্য ম্যাস অফ ডার্ক ম্যাটার কম্পেয়ার টু দ্য ম্যাস অফ ভিজিবল অবজেক্টস? এইখানে অ্যান্সার হচ্ছে গিয়ে এটা, আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 6 to 10 টাইমস। ঠিক আছে, আমাদের ভিজিবল যে অবজেক্টগুলো আছে বা যে ম্যাটেরিয়ালগুলো আমরা নরমালি দেখতে পাই সেই ভিজিবল ম্যাসের তুলনায় ডার্ক ম্যাটার বা ডার্ক ম্যাস 6 to 10 টাইমস বেশি। সো যেহেতু 10 টাইমস লেখা আছে, সো 10 টাইমস হয়ে যাবে। এই তো, তাহলে আজকের ক্লাসটা হচ্ছে কি মোটামুটি এই পর্যন্তই ছিল। অনেক এক্সট্রা জিনিস বলে দিছি, সো যা যা লিখার দরকার এখানে লিখে দেয়া আছে। এর পাশাপাশি প্যারালাল টেক্সট আর বইটা একটু পড়ে যাব, এমসিকিউ টেমসিকিউ যদি আসে তাহলে সেই ক্ষেত্রে কোথাও আটকানোর কথা না। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য। আগামীকাল আমাদের শেষ ক্লাস, হোপফুলি ইনশাল্লাহ শেষ ক্লাসে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।